হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু সায়েন্স ল্যাব। আজকে আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা পড়ব ক্লাস 7-এর পরমাণু, অণু এবং রাসায়নিক বিক্রিয়া, এই যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা ডিটেলসে। সো আর দেরি না করে লেটস রোল দি ইন্ট্রো। অ্যান্ড উই আর ব্যাক। সো পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া, এই যে চ্যাপ্টারটা রয়েছে, দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। আমি বলবো চ্যাপ্টারটা শুরু করবার আগে তোমরা একটা খাতা এবং একটা পেন নিয়ে তারপরে বসো এই ভিডিওটা দেখবার জন্য, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, চ্যাপ্টারটা শুরু করবার আগে এই যে সায়েন্স ল্যাব চ্যানেলটা রয়েছে সেই সায়েন্স ল্যাব চ্যানেলটা তোমরা সকলে সাবস্ক্রাইব করে দাও এই রকমই বিভিন্ন ভিডিও এবং টিউটোরিয়ালস এগুলো পেতে। সায়েন্স ল্যাব যে ইউটিউব চ্যানেল, আমাদের যে ইউটিউব চ্যানেল, সেটা তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন। অলরাইট, সো আমরা পরের স্লাইডে যাই। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সায়েন্স ল্যাব ফর WBBSC। এই চ্যানেলটাকে তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা এই চ্যানেলটা ভিজিট করতে পারবে। যদি এই চ্যানেলটা ভিজিট করতে কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা টেলিগ্রামে সার্চ করতে পারো এই লেখাটা দিয়ে, অর্থাৎ @sciencelab, আমি লেজার পয়েন্টারটা নিই, @sciencelab WBBSC, এটা দিয়ে তোমরা টেলিগ্রামে সার্চ করতে পারো। সার্চ করলে তোমরা এই চ্যানেলটা পেয়ে যাবে। সেই চ্যানেলটা তোমরা জয়েন করো। সেখান থেকে সেই চ্যানেলে যে প্রিভিয়াস মেসেজগুলো রয়েছে সেগুলো একটুখানি দেখবে। সেই মেসেজে আমি তোমাদের ক্লাস 7-এর যে ডিসকাশন হাব গ্রুপটা রয়েছে সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেটা একটা প্রাইভেট গ্রুপ, সেই জন্য আমি লিঙ্কটা এখানে দিইনি, আমি ডেসক্রিপশনে দিইনি। তোমরা ফার্স্টে এই চ্যানেলটা জয়েন করো। চ্যানেলটা জয়েন করবার পরে তোমরা সেই ক্লাস 7 ডিসকাশন হাব গ্রুপটা জয়েন করো। সেখানে আমরা কি করি, এই যে বিভিন্ন রকম সাবজেক্টস, এই যে বিভিন্ন রকম ভিডিওসগুলো আমরা দেখি, সেই ভিডিওগুলোর যে পিডিএফস, স্টাডি মেটেরিয়ালস, নোটস, সেইগুলো আমরা কিন্তু সেই গ্রুপেই শেয়ার করি। এবং গ্রুপে আমি প্ল্যান করেছি যে কিছু কিছু ক্ষেত্রে, অন্তত এই চ্যাপ্টারটায় আমি এটা স্টার্ট করছি যে এই চ্যাপ্টারটায় আমি কিছু হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলোও কিন্তু তোমরা সেই ডিসকাশন হাব গ্রুপেই আমাকে করে জমা দেবে। সো এই চ্যানেলটা তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করে নাও। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্লেলিস্ট রয়েছে, টোটাল প্লেলিস্ট রয়েছে, যারা প্রথমবার ভিডিওটা দেখছো, মানে প্রথমবার যারা এই চ্যানেলের এই ভিডিওটা দেখছো, এটা তাদের জন্য। আমাদের এই চ্যানেলে ক্লাস 7-এর পুরো পরিবেশ ও বিজ্ঞানের পুরো কোর্সটা আমরা কমপ্লিট করব। সেই কোর্সটা আমরা কিভাবে কমপ্লিট করব, কিভাবে পড়লে আমাদের মনে রাখতে সুবিধা হবে, এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু কোর্স ইন্ট্রোডাকশন ভিডিও রয়েছে। কোর্স ইন্ট্রোডাকশন ভিডিও যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে এই আই বাটনে দেখে নাও। আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ফার্স্টে কোর্স ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে এসো। তারপরে আমরা যেরকমভাবে পর ভিডিওগুলো দিচ্ছি, অর্থাৎ ফার্স্টে রয়েছে তাপ, তারপরে রয়েছে আলো, তারপরে এটা রয়েছে পরমাণু, অণু এবং রাসায়নিক বিক্রিয়া, এরপরে যে ভিডিওগুলো আসবে এরকম সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো রয়েছে। সেই সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা কিভাবে পড়ছি সেই ফ্লোটাও তোমরা বুঝতে পারবে। সেই ফ্লো অনুযায়ী তোমরাও পড়তে পারবে এবং তাতে আমি বলে দিচ্ছি যে তোমাদের এই যে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার রয়েছে, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার মনে রাখতে সুবিধা হবে। সো আমরা ক্লাসটা স্টার্ট করি। পেন হোয়াইট। ওকে, ক্লাসটা শুরু করবার আগে সবার ফার্স্টে আমরা জানবো দুটো জিনিস, একটা হচ্ছে পরমাণু আর একটা হচ্ছে অণু। অণু এবং পরমাণু অর্থাৎ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, এই জিনিসটা আমরা কিভাবে প্রকাশ করি। পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটার মধ্যে মৌলর সমস্ত ধর্ম উপস্থিত থাকে। পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম কণা, যেটার মধ্যে মৌলের সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যা প্রকৃতিতে স্বতন্ত্রভাবে বিদ্যমান থাকতে পারে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কোনো মৌল বা যৌগের পরমাণু কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরমাণু কীরকম আমি তোমাদের বলি। ধরো আমি একটা মৌল নিলাম, যে কোনো একটা মৌল নিলাম, ধরো একটা আমি লোহার ব্লক নিলাম বা একটা কাগজ নিলাম, এনিথিং। এবার সেই কাগজটাকে আমি কাটতে শুরু করলাম। কাটতে আমরা এমন একটা স্টেজে গিয়ে পৌঁছবো যেখানে সেই কাগজটাকে আমরা আর কাটতে পারবো না, লাস্ট
বা কোনো একটা লোহার ধরো ব্লক নিলাম, সেই লোহার ব্লকটাকে আমরা ভাঙতে শুরু করলাম কন্টিনিউয়াসলি। এবার ভাঙতে 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 আমরা এমন একটা ছোট্ট সূক্ষ্ম কণায় গিয়ে আমরা পৌঁছবো যে যার পরে আর ভাঙা পসিবল নয়। সেই যে ছোট্ট অংশটা গঠিত হচ্ছে, মানে যেটাকে আর ভাঙা সম্ভব নয়, দ্যাটস কল্ড অণু। সেটা হচ্ছে অণু। কেননা অণু একটি পদার্থের ক্ষুদ্রতম একক। বি ভেরি কেয়ারফুল, একটা হচ্ছে ক্ষুদ্রতম একক আর একটা হচ্ছে পরমাণু। অণুকে যদি আমরা জাস্ট স্প্লিট করি, জাস্ট ডিভাইড করি, মানে একদম লাস্ট স্টেজ অবধি যদি আমি ডিভাইড করি, পরমাণু হচ্ছে একদম লাস্ট স্টেজ, অণু হচ্ছে তার ঠিক আগের স্টেজ। কিছু পরমাণু মিলে একটা অণু তৈরি হয়। ওই যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল পরমাণুগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেখানে অণুর দেখো যখন একটা পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তখন অণু তো খুব স্বাভাবিকভাবে সেও রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কিন্তু একটি অণুর মধ্যে যতগুলো পরমাণু রয়েছে সে ততগুলো পরমাণু কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। পরমাণুটার আরেকটা জিনিস দেখো, যেটা প্রকৃতিতে স্বতন্ত্রভাবে বিদ্যমান থাকতে পারে। আমি একটা আলাদা কালার নিই, ইয়েলো কালার নিই। দেখো আমি এখানে লিখেছি স্বতন্ত্রভাবে বিদ্যমান থাকতে পারে। হোয়াট ডু আই মিন বাই স্বতন্ত্রভাবে বিদ্যমান? স্বতন্ত্রভাবে বিদ্যমান মিন্স আমরা যদি কোনো মৌলের পরমাণুকে নিই এবং আমরা সেই মৌলের একটা বড় 1 কিলোর ব্লক একটা নিই। আমি নর্মাল উদাহরণ নিলাম, ধরো লোহার আমি যদি একটা পরমাণুকে নিই এবং লোহার যদি আমি 1 কিলোর একটা ব্লক নিই, ওই একটা পরমাণু প্রকৃতিতে যেরকম আচরণ করবে, একটা ওই 1 কিলো লোহার ব্লকও কিন্তু প্রকৃতিতে ঠিক সেরকমই আচরণ করবে। অর্থাৎ সেই একটি মৌলের পরমাণু বা ওই গোটা লোহার ব্লক, এই দুটোই যে রাসায়নিক বিক্রিয়া করার কথা সে রাসায়নিক বিক্রিয়া করবে, যেরকম ধর্ম তার দেখানোর কথা সেই ধর্মটা তারা দেখাবে। এটা হচ্ছে পরমাণুর একটা বৈশিষ্ট্য। আর কিছু পরমাণু মিলে আমরা বলছি কি একটা অণু তৈরি হচ্ছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন আমরা যদি অক্সিজেন এর কথা বলি, আমরা যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনকে আমরা কি হিসাবে লিখি? অক্সিজেনকে আমরা লিখি হচ্ছে O2। আমরা যে অক্সিজেনের শ্বাস নিই, O2 হচ্ছে, এইটা হচ্ছে একটা পুরো অণু, এটা হচ্ছে অক্সিজেন অণু, যার মধ্যে দেখো এই যে 2 সংখ্যাটা আমরা দিচ্ছি, এই 2 সংখ্যাটা হচ্ছে পরমাণু। অর্থাৎ আমরা যদি অক্সিজেন পরমাণু বলতে যাই তাহলে সেটা আমরা লিখবো শুধু O। তার মানে দুটো অক্সিজেন পরমাণু, এরকম ভাবে দুটো অক্সিজেন পরমাণু একসাথে মিশে তৈরি হচ্ছে কি O2, যেটা হচ্ছে অক্সিজেন অণু। এইটা হচ্ছে অক্সিজেন অণু। ঠিক যেভাবে যেরকমভাবে যারা রাজমিস্ত্রি রয়েছেন তারা যখন বাড়ি তৈরি করেন, কিভাবে বাড়ি তৈরি করেন? একটার পর একটার পর ইট সাজিয়ে 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 বাড়ি তৈরি করেন, রাইট? এই জিনিসটাও ঠিক সেম, অণুটাও ঠিক সেম। অণুটা হচ্ছে এরকম একটা ইট, আর পরমাণুটা হচ্ছে ওই ইটের ভেতরে থাকা যে মাটির কণাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওই পরমাণু। এটা হচ্ছে ডিফারেন্স, অণু এবং পরমাণুর ডিফারেন্স। তো আমরা জানতে পারলাম যে অণু এবং পরমাণু কি জিনিস। আমরা এবার পরের স্টেপটাতে যাব। আমরা তো আমরা একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলাম যে অণু কি, পরমাণু কি। তো আমরা এবার নেক্সট কনসেপ্টে যাব। পরের স্লাইডটা দেখি। রাইট, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে পরমাণুর উপাদান, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, হোয়াইট করে নিই। পরমাণুর উপাদান, পরমাণু কি দিয়ে গঠিত হয়? আমরা তো অণু দেখতে পেলাম কি দিয়ে গঠিত হয়। দেখো একটা অণু, একটা অক্সিজেন অণু মানে O2 কি দিয়ে গঠিত হচ্ছে? দুটি অক্সিজেন পরমাণু, রাইট? এটা দিয়ে তো গঠিত হচ্ছে, দুটো অক্সিজেন পরমাণু দিয়ে একটা অণু গঠিত হচ্ছে। ভেরি গুড। আমরা এবার পরমাণুর গঠনের দিকে যাই। আমরা অণুর গঠন বুঝতে পারলাম, দুটো পরমাণু, অক্সিজেনের ক্ষেত্রে দুটো পরমাণু দিয়ে একটা অণু গঠিত হচ্ছে। এবার আমরা পরমাণুর গঠনের দিকে যাই। পরমাণুর গঠনে যেতে গেলে আমরা ফার্স্টে কি দেখব? পরমাণুর যদি আমরা গঠন পরমাণু যদি আমরা গঠন দেখি তাহলে আমরা ফার্স্ট দেখব যে পরমাণুর উপাদান হচ্ছে মোট তিনটে উপাদান দিয়ে পরমাণু তৈরি হয়। কি কি উপাদান? 1 নম্বর হচ্ছে প্রোটন, সেকেন্ড হচ্ছে নিউট্রন, থার্ড হচ্ছে ইলেকট্রন। আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো যে প্রোটন যে অণুটা রয়েছে, প্রোটন যেটা, সেটা রয়েছে ধনাত্মক আধানযুক্ত কণা। প্রোটনের চার্জ হয় সব সময় পজিটিভ। মানে প্রোটনটা আমরা একটা যদি ব্যাটারি যদি খেয়াল করি তাহলে ব্যাটারির যে পজিটিভ পয়েন্টটা রয়েছে, ওই পজিটিভ পয়েন্টে যে চার্জটা রয়েছে সেই চার্জটা হচ্ছে প্রোটন। প্রোটন হচ্ছে সব সময় ধনাত্মক আধানযুক্ত, অর্থাৎ পজিটিভ চার্জড একটা কণা। পরমাণুর তো 3টে পার্ট রয়েছে, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা।
ইলেকট্রন কিন্তু আবার নেগেটিভ চার্জ যুক্ত কণা, আর নিউট্রন হচ্ছে চার্জবিহীন কণা, তার কোনো চার্জ নেই, তার কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ নেই, তার কোনো শক্তি নেই, তার কোনো ক্ষমতা নেই। দেখো স্ট্রাকচার অফ অ্যাটম যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, দেখো এই যে গ্রিন কালারের যে পার্টটা রয়েছে, এই যে গ্রিন কালার, এই যে গ্রিন কালার, এই যে গ্রিন কালার, এই তিনটে হচ্ছে ইলেকট্রন। এবার এখানে ইলেকট্রনটাকে এরকম ভাবে কালার মার্ক করা হয়েছে, কিন্তু ইলেকট্রনের ইউনিভার্সাল সাইন হচ্ছে মাইনাস এবং তার উপর দিয়ে সার্কেল, এটা হচ্ছে ইলেকট্রনের ইউনিভার্সাল সাইন। নিউট্রনের ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল সাইন, আচ্ছা নিউট্রনের আগে প্রোটনটা দেখাই। প্রোটন এই যে রয়েছে লাল বল যেগুলো, দেখো প্রোটন রয়েছে এই মাঝখানে, দেখো এটা প্রোটন, এটা প্রোটন, এটা প্রোটন, এটা প্রোটন, এইটা প্রোটন। প্রোটনের সাইন আমরা কি দিই? প্রোটনের সাইন দিয়ে হচ্ছে আমরা প্লাস এবং তার উপরে একটা গোল্লা। এটা হচ্ছে প্রোটনের ইউনিভার্সাল সাইন, মানে পুরো পৃথিবীতে এই সাইনটা দিয়েই কিন্তু প্রোটনকে চিহ্নিত করা হয়। ঠিক যেভাবে আমি যেমন বিশ্বরূপ মান্না, তো পুরো পৃথিবীতে আমি নিজেকে চিহ্নিত করবো কিভাবে, যে আমি বিশ্বরূপ মান্না, ঠিক সেভাবেই এটা হচ্ছে তার চিহ্নিতকরণ। আর নিউট্রনকে আমরা জাস্ট এরকম একটা গোল্লা দিয়ে তাকে চিহ্নিত করি, এর ভেতরে কোনো চার্জ লিখি না, না নেগেটিভ না পজিটিভ, কিছু চার্জ লিখি না, এটা হচ্ছে নিউট্রন। একটা জিনিস দেখো, এই যে স্ট্রাকচার অফ অ্যাটম যেটা তোমরা পরমাণুর গঠনটা যেটা দেখছো, সেটা তো 2D তে দেখছো, 2 ডাইমেনশনালে দেখছো। পরের স্লাইডটায় যাই, সেখানে দেখতে পাবে এইটাকেই তোমরা 3D তে, এটাতে নয়, সরি এর পরের স্লাইডটা রয়েছে। ওকে, আসছি আমি 3D তে দেখাচ্ছি কিভাবে দেখায়, মানে ওই পরমাণুর মধ্যে ওরকম কক্ষপথে ঘুরছে, এটা আমি দেখাচ্ছি কিভাবে হয়। তার আগে আরেকটা জিনিস আমরা জেনে নিই, সেটা হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ কিন্তু সমান। একটা পরমাণুর মধ্যে প্রোটন রয়েছে, ইলেকট্রন রয়েছে, নিউট্রন রয়েছে। নিউট্রনকে আমি প্রথমে বাদ দিয়ে দিলাম, নিউট্রনকে একটু অনেক সাইডে রেখে দিলাম, কেননা নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রন নিউট্রাল, সেই জন্য নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রনকে আমি একটু সাইডে রেখে দিলাম। একটা প্রোটনের যতটা পরিমাণ ধনাত্মক চার্জ রয়েছে, একটা প্রোটন যতটা পরিমাণ পজিটিভ চার্জ যুক্ত, একটি ইলেকট্রন কিন্তু ঠিক ততটাই নেগেটিভ চার্জ যুক্ত। দেখো একটি প্রোটনে, দেখো প্রোটনের সাইজটা, পেনটা আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখো প্রোটনের সাইজটা, দেখো প্রোটনের সাইজ রিলেটিভ সাইজ, এটা একটা, ইটস নট প্রপার, ইটস আ রিলেটিভ সাইজ। প্রোটনের চার্জ দেখো, প্রোটনের চার্জ এই যে সাইডে দেওয়া রয়েছে, চার্জ দেওয়া রয়েছে, প্রোটনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19, এটা হচ্ছে প্রোটনের চার্জ। আর ইলেকট্রনের চার্জ দেখো, এটা তো প্লাস রয়েছে সামনে, কি হলো রে বাবা, পেন, দেখো প্রোটনের চার্জে তো ফার্স্টে প্লাস রয়েছে, কেননা যেহেতু প্রোটন একটি ধনাত্মক আধানযুক্ত কণা, সেহেতু প্লাস। ইলেকট্রন দেখো মাইনাস, কেননা ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ যুক্ত কণা, সেই জন্য মাইনাস। দেখো এরও চার্জ কিন্তু সেম, -1.602 ইন্টু 10⁻⁻19, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনের চার্জ কিন্তু সমান হয়। একটা জিনিস তোমাদের বলি, এখানটাতে একটা জিনিস বলবা, সেটা হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে একটি প্রোটন যতটা ধনাত্মক আধানযুক্ত, একটি ইলেকট্রন ঠিক ততটাই ঋণাত্মক আধানযুক্ত। দুটোর আধান কিন্তু সেম, দুটোর চার্জ কিন্তু সেম। একটি প্রোটনের চার্জ, প্রোটনের যা চার্জ, ভর নয় কিন্তু, আমি কিন্তু ভরের কথা বলছি না, ভর আলাদা, কিন্তু একটি প্রোটনের চার্জ ইজ ইকুয়াল টু একটি ইলেকট্রনের চার্জ। প্রোটনে একটি প্রোটনের চার্জ একটি ইলেকট্রনের চার্জ সমান হয়। এবার একটা জিনিস দেখো, যে কোনো মৌলের পরমাণুতে আমরা তো ফার্স্টেই কোনো রকম চার্জ পাচ্ছি না, তার মানে কি পরমাণুটা নিউট্রাল হয়ে রয়েছে। কেন নিউট্রাল হয়েছে? তাতে তো ইলেকট্রনও রয়েছে, প্রোটনও রয়েছে। নিউট্রনটা তো চার্জবিহীন, ঠিক আছে, সেটাকে ছাড়ো। একটা পরমাণুতে তো প্রোটন রয়েছে, ইলেকট্রন রয়েছে, তবুও সেটায় কোনো প্রপার চার্জ নেই। কেন? কারণ প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, তার মধ্যে তার চার্জ থাকার কথা, কিন্তু আমরা চার্জটা বুঝতে পারি না কেন, হাত দিলে শর্ট খাই না কেন একটা পরমাণুতে হাত দিলে? যদি সেরকম হতো তাহলে আমরা যে কোনো বস্তুতে হাত দিতাম, সবার ফার্স্ট একটা শর্ট খেতাম, যদি প্রোটন বেশি থাকতো বা ইলেকট্রন বেশি থাকতো, এরকম আমরা একটা কিছু করতে পারতাম। কিন্তু যে কোনো মৌলের পরমাণুতে, মাথায় রাখো, যে কোনো মৌলের পরমাণুতে তার ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সব সময় সমান হয়। সব সময় একটি মৌলের পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে
সেই মৌলের পরমাণুতে ঠিক ততগুলোই প্রোটন থাকে। সো যতগুলো ইলেকট্রন রয়েছে তার যে নেগেটিভ চার্জ এবং যতগুলো প্রোটন রয়েছে তার যে নেগেটিভ চার্জ, দুটো একসাথে মিশে গিয়ে সেই পরমাণুকে নিস্তড়িত বানিয়ে দেয়। আদারওয়াইজ সেই পরমাণুটা ইলেকট্রিফাইড হয়ে যেত, অর্থাৎ তড়িৎ যুক্ত হয়ে যেত। কিন্তু সেটা তো নয়, কেননা এই যে আমার যে পেনটা রয়েছে, খুব নর্মাল হিসেবে আমার যে পেনটা রয়েছে, এই চশমাটা আমি পরে রয়েছি, তো এইগুলোতে তো কোনো চার্জ নেই, আমি তো হাত দিলে তো শর্ট খাচ্ছি না। এইগুলো নিস্তড়িত কেন? কারণ চশমার যদি আমি ভাঙতে 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 ওই পরমাণু লেভেল অবধি যাই, তাহলে দেখব যে এই চশমার যে পরমাণু রয়েছে সেই পরমাণুতে যত সংখ্যক ইলেকট্রন রয়েছে ঠিক তত সংখ্যকই প্রোটন রয়েছে। আমরা তারপরের পার্টটায় যাই। দেখো, এই দেখো আমি তোমাদের বলছিলাম এই যে 2D, এইটা তো যখন স্ট্রাকচার অফ অ্যাটম আমরা দেখলাম তখন তো এটা 2D তে দেখলাম, রাইট? 2 ডাইমেনশনে দেখলাম। এটা আমরা 3 ডাইমেনশনে দেখছি। দেখো ব্ল্যাক কালি পেনটা নেই, এটা আমরা 3 ডাইমেনশনে দেখছি। দেখো একটা পরমাণু এরকম গোল টাইপের, দ্যাটস নট ফ্ল্যাট অ্যাকচুয়ালি, ওটা 3 ডাইমেনশনে হয়। পরমাণুর এই মাঝখানে দেখো একটা ছোট্ট পার্ট রয়েছে, আমি লেজার পয়েন্টারটা নিই তাহলে বুঝতে পারবে। এ দেখো এই মাঝখানটায় দেখো একটা ছোট্ট পার্ট রয়েছে, যে পার্টটাকে এখানে বড় করে এইভাবে আনা হয়েছে। এই যে পরমাণুর মাঝখানের যে পার্টটা, সেটাকে বলা হয় নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রক। পরমাণুর যে মাঝখানে পার্টটা সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। আমাকে বলো তো এইটার মধ্যে নিউক্লিয়াস কোনটা? এই যে এইটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর সেন্টারে যেটা রয়েছে, পরমাণুর সেন্টারে কিন্তু সবসময় প্রোটন এবং নিউট্রন থাকে, ইলেকট্রন কিন্তু থাকে না সেন্টারে, ইলেকট্রন বাইরের দিকে থাকে। এই যে পরমাণুর একদম সেন্টারে যে প্রোটন এবং নিউট্রন রয়েছে সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। সেটাকে আমরা বলছি কি? পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। এই যে ইলেকট্রনগুলো ঘুরছে, এই যে দেখো লাল দিয়ে যেটাকে মার্ক করা রয়েছে, আমি লেজার পয়েন্টারটা নিই, এ দেখো এই যে লাল দিয়ে যেগুলো মার্ক করা রয়েছে, এই যে লাল লাল মার্ক করা রয়েছে, এই যে লাল মার্ক করা রয়েছে, এইগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ। ঠিক যেভাবে সূর্যের চারপাশে পৃথিবী এবং আলাদা গ্রহগুলো ঘোরে, ঠিক সেভাবেই পরমাণুতেও ঠিক সেম একদম পরমাণুর যে কেন্দ্রক বা নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন এভাবে তাকে প্রদক্ষিণ করে। যেমন পেন ব্ল্যাক তো না, হোয়াইট পেন নিয়ে নিয়েছি, ওয়েট, ব্ল্যাক। দেখো যেমন এই যে এইখানে একটা কক্ষপথ প্রদক্ষিণ করছে ও নিউক্লিয়াসকে, এইখানে আরেকটা কক্ষপথ প্রদক্ষিণ করছে ও নিউক্লিয়াসকে। এই ব্লুগুলো ইলেকট্রন কিন্তু, হ্যাঁ এই ব্লুগুলো দেখো মার্ক করা রয়েছে ইলেকট্রন বলে, এই ব্লুগুলো ইলেকট্রন। এরা বিভিন্ন কক্ষপথে এভাবে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। এইটা হচ্ছে পরমাণুর গঠন, এটা 3D পরমাণুর গঠন। এইভাবেই আমরা পরমাণুটাকে দেখতে পাই। অ্যাকচুয়ালি আমরা যখন 2D তে দেখি তখন তো আমরা এরকম একটা দেখি, এরকম একটা স্ট্রাকচার দেখি, কিন্তু আমরা যখন 3D তখন দেখি তখন আমরা এইরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, যেটাতে দেখতে পাবো যে মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি কি রয়েছে? প্রোটন এবং নিউট্রন, আর তার চারপাশে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করছে। অলরাইট, তো তারপরে যাই। এইবারে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে যে কোনো মৌলের পরমাণুতে আমরা দুটো জিনিস দেখি, সেই মৌলের দুটো জিনিস আমরা দেখি। সেই দুটো জিনিস কি কি? এক হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং 2 হচ্ছে ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি জিনিস? পারমাণবিক সংখ্যা হচ্ছে সেই মৌলের পরমাণুতে থাকা তার মোট প্রোটন সংখ্যা। আমরা কি এই সংখ্যাটা বলতে পারি এভাবেও, যে পারমাণবিক সংখ্যা হচ্ছে সেই মৌলের পরমাণুতে থাকা ইলেকট্রন সংখ্যা? কারণ ইলেকট্রন প্রোটন তো সমান সংখ্যায় রয়েছে, রাইট? বলতে পারি হ্যাঁ কি না? ভিডিওটা পজ করো, কমেন্টে জানাও হ্যাঁ কি না। আমরা বলতে পারি কি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে যে কোনো মৌলের পরমাণুতে থাকা ইলেকট্রন সংখ্যা, এইটা কি বলতে পারি? দেখো এখানে আমি দিয়ে দিয়েছি যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। প্রোটন সংখ্যাকে, মাইন্ড ইট, প্রোটন সংখ্যাকে। কিন্তু আমরা তো এইমাত্র পড়লাম যে কোনো পরমাণুতে যত পরিমাণ প্রোটন থাকে ঠিক তত পরিমাণে ইলেকট্রন থাকে। তাহলে কি আমরা এটা বলতে পারি যে কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলবো? ভিডিওটা পজ করো, কমেন্টে উত্তর দাও, তারপর আমার উত্তরের সাথে মেলাও। কমেন্টে উত্তর দাও বা খাতায় উত্তরটা লেখো, তারপর আমার উত্তরের সাথে মেলাবে। হয়ে গেছে? লেখা হয়ে গেছে? উত্তরটা আমি বলি এবারে।
না। কেন না? তার কারণ হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়া না, যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে, যে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই সময় সেই মৌলের যে ইলেকট্রনগুলো রয়েছে তারা কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তারা নিজেদের মধ্যে মারামারি করে, জোটবদ্ধ করে তারা নিজেদের মধ্যে জুড়ছে, ভাঙছে, এই সমস্ত কিন্তু ইলেকট্রনের কাজ। কেন না? তারা বাইরে কক্ষপথে ঘুরছে। কিন্তু মাঝখানে যে রয়েছে সূর্য, যেমন এটা যেমন নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন এবং নিউট্রন রয়েছে, তার কোনো কাজ নেই, সে মাঝখানে বসে রয়েছে চুপচাপ। তা সে তার রেলায় বসে রয়েছে, তার কোনো কাজ নেই। যা লড়াই ঝগড়া ঝামেলা করবার, ঘোরাঘুরি করবার, সেগুলো সমস্ত ইলেকট্রন করছে। তো আমি যদি ইলেকট্রনটাকেই আমি বলি যে পারমাণবিক সংখ্যা, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া হয় তখন তো সেই ইলেকট্রন সংখ্যার ভ্যারি হয়ে যাবে, সেই ইলেকট্রন সংখ্যার ফারাক হয়ে যায়। যখন রাসায়নিক বিক্রিয়া কিছু হচ্ছে না, যখন মৌলটা সিঙ্গেল রয়েছে, তখন এটা আমি বলতেই পারি, ঠিক আছে, দ্যাটস আ ভ্যালিড পয়েন্ট। কিন্তু যখন রাসায়নিক বিক্রিয়া যদি হয়, তখন তো সেখানে আর ইলেকট্রন সংখ্যাটা সেম থাকছে না, ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে একটা মৌলের পারমাণবিক সংখ্যা কি অনেকগুলো হতে পারে? না, একদমই হতে পারে না। যেমন আমার বয়স তো একটাই হবে। আমি যদি বলি যে আমার বয়স 30 বছর, তো সেই বয়সটা তো একটাই হবে। আমি তো এটা বলতে পারি না যে না, আজকে আমার বয়স মনে হচ্ছে 30 বছর, কালকে একটুখানি বেশি দৌড়দৌড়ি করে নিয়েছি রাস্তায়, একটুখানি শরীর ফরীর হালকা লাগছে, বেশি একটু ওয়ার্কআউট করে নিয়েছি, আমার বয়সটা 2 বছর কমে গেছে, 28 হয়ে গেছে আমার। আমি তো এটা বলতে পারি না, আমার তো বয়সটা একটাই। সেটাই হচ্ছে পরমাণুর ক্ষেত্রেও ঠিক সেম। এই যে পারমাণবিক সংখ্যা রয়েছে, পারমাণবিক সংখ্যাটা সব সময় কিন্তু ডিটারমাইন্ড হয় এই পরমাণুর প্রোটন সংখ্যাকে। যখন একটি মৌল থাকে, যখন সেই মৌলর কোনো রকম রাসায়নিক বিক্রিয়া হয় না, তখন তার প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে। কিন্তু যখন রাসায়নিক বিক্রিয়া হয়ে যাচ্ছে, তখন তো ইলেকট্রন সংখ্যা ভ্যারি করে যাচ্ছে। এবার সেই ইলেকট্রন সংখ্যা যদি ভ্যারি করে যাচ্ছে, তখন তো পারমাণবিক সংখ্যাটা থাকছে না, ঠিকঠাক থাকছে না, ও তো চেঞ্জ হতে শুরু করছে। সেটা তো হওয়া উচিত নয়। তাই পারমাণবিক সংখ্যা হচ্ছে ওই পদার্থের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাটা হচ্ছে সেই মৌলের পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। দেখো, আমরা যাই কিছু হিসাব করছি, দুটোই কিন্তু নিউক্লিয়াসে অবস্থিত নিয়েই হিসাব করছি। দেখো, ভর সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা তাই বলছি। ভর সংখ্যা কি? যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। আমরা কিন্তু দুটোই নিউক্লিয়াস নিয়ে কাজ করছি। বাইরে কক্ষপথে ইলেকট্রন ওরা খুব একটা বেশি এইগুলোতে থাকে না, কেননা ওরা ইলেকট্রনিক লাফাতে ঝাঁপাতে বেশি পছন্দ করে। ওরা পালিয়ে যায় কক্ষপথ থেকে, আবার কক্ষপথে এসে জুড়ে যায়, এই করে। কিন্তু এগুলো তো হওয়া উচিত নয়। যখন একটা মৌলকে যখন আমরা প্রপারলি সেট করছি, তখন এগুলো তো হওয়া উচিত নয়। তাই ভর সংখ্যা যেটা, সেটাও দেখবে, সেটাও আমরা কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন রয়েছে, শুধু সেই দুটো সংখ্যাকে মিলিয়েই আমরা সেই মৌলের ভর সংখ্যা পাই। এবারে এখানে একটা প্রশ্ন আসতে পারে, মানে প্রশ্ন আসতে পারে ইন দ্য সেন্স পরীক্ষায় আসবে না, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভর কথাটা আমরা কেন ব্যবহার করছি? ভর সংখ্যা, ভর আমরা তো বুঝি ভর কি জিনিস, মাস। ভর সংখ্যা যখন আমরা ডিটারমিন করছি, তখন একটা পরমাণু যদি আমি ভর বের করতে চাই, তাহলে আমরা কি হিসাব করব? একটা ব্যাগের মধ্যে আমি একটা মুদিখানার 2-3টে জিনিস নিয়ে এলাম, তো আমি সবকটা জিনিসের যদি একসাথে ভর বের করতে চাই, তাহলে আমি কি করব? সেখান থেকে 4টে জিনিস বের করে নিয়ে শুধু সেইটার ভর বের করলে কি পুরো ব্যাগটার ভর হয়ে যাবে? না, সেটা তো হবে না, হচ্ছে না। তো একটা ব্যাগের যদি পুরো ভর আমাকে বের করতে হয়, তাহলে আমার ভেতরে ধরো 5টা আইটেম রয়েছে, সেই ব্যাগের ভেতরে ধরো 5টা আইটেম রয়েছে, ধরো চাল, ডাল, আটা, তেল, নুন, এই 5টা আইটেম রয়েছে। তো আমাকে তো ফার্স্টে দেখতে হবে চালের ভর কত, আচ্ছা আটার ভর কত, তেলের ভর কত, নুনের ভর কত, ডালের ভর কত, সবকটা মিলিয়ে তো ওই ব্যাগের আমি টোটাল ভর বের করতে পারবো। তো সেটাই তো ভর সংখ্যা হওয়া স্বাভাবিক। কিন্তু আমরা এইখানে যখন ভর সংখ্যা বের করছি, তখন শুধু নিউক্লিয়াস নিয়েই আমরা কথা বলছি। নিউক্লিয়াসে যত পরিমাণ প্রোটন এবং নিউট্রন রয়েছে, সেটাই তার ভর সংখ্যা। কেন? তার কারণটা হচ্ছে, কেন মানে তার কি ইলেকট্রন নেই? ইলেকট্রনে কি ভর নেই? সে ভরটা প্লাস হচ্ছে না কেন? এই পয়েন্টটাতে আসছি। তার কারণ হচ্ছে, একটা ইলেকট্রনের ভর একটি প্রোটন বা নিউট্রনের ভরের 1800 ভাগের 1 ভাগ। একটা প্রোটনের যা ভর, তার 1800 ভাগের 1 ভাগ হচ্ছে একটা ইলেকট্রনের ভর। সো যখন আমরা ভর সংখ্যা বের করছি, তখন ইলেকট্রনের ভরটা এতটাই কম যে সেটা প্রায় নেগলিজেবল। এবার যেহেতু নেগলিজেবল, সেহেতু আমরা ওটাকে মোটামুটি হিসাবে আনছি না, ওটাকে হিসাবের বাইরে ধরে দিয়েছি। তো সেই কারণেই আমরা
কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে মোট প্রোটন এবং নিউট্রন সংখ্যা থাকে সেটাকে আমরা বলি পরমাণুর ভর সংখ্যা। আর কেন ভর সংখ্যা আমরা প্রোটন এবং নিউট্রনকে নিয়ে করি? কেননা একটি ইলেকট্রনের ভর একটি প্রোটন বা নিউট্রনের ভরের প্রায় 1800 ভাগের 1 ভাগ। তাই বলা যায় যে নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনের ভরকেই ওই পরমাণুর ভর সংখ্যা ধরা যেতে পারে। এবার আমরা তো পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা এটা পড়লাম, এবার আমরা এর একটুখানি প্র্যাকটিস করি। দেখো আমি ফার্স্টে এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, হ্যাঁ এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু এই সাইডেরটা, আর এটা হচ্ছে হিলিয়াম পরমাণু, এটা হিলিয়াম পরমাণু। আমাকে বলো তো হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? আমি ব্লু কালারের পেনটা নিই, বুঝতে সুবিধা হবে। আমরা পারমাণবিক সংখ্যা কি পড়লাম? পারমাণবিক সংখ্যা হচ্ছে সেই পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, রাইট? দেখো হাইড্রোজেন পরমাণুর এই যে দেখো প্রোটনটাকে আমরা ব্লু দিয়ে মার্ক করেছি, ইরেজার দিয়ে, এতটা এরকম করা উচিত হয়নি, বড্ড বেশি আমি করে ফেলেছি, দাগ দিয়ে ফেলেছি। ওকে, সো দেখো হাইড্রোজেন পরমাণুর যে কেন্দ্রক বা নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসে একটা মাত্র প্রোটন রয়েছে। দেখো ব্লুটা হচ্ছে প্রোটন, ব্লুটা আমরা প্রোটন হিসাবে মার্ক করেছি, একটা মাত্র প্রোটন রয়েছে, নিউট্রন নেই। কিন্তু হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন থাকে না, শুধুমাত্র প্রোটন এবং ইলেকট্রন থাকে। দেখো এর পরমাণুতে একটা মাত্র প্রোটন রয়েছে, তার মানে এর পারমাণবিক সংখ্যা কত? এর পারমাণবিক সংখ্যা হলো 1। আচ্ছা হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা কত হবে? তবে ভর সংখ্যা কত হবে? আমরা ভর সংখ্যা মানে কি জানি? ভর সংখ্যা মানে আমি জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। হাইড্রোজেন পরমাণুতে কতগুলো নিউট্রন রয়েছে? 0, একটাও নিউট্রন নেই। তার মানে ভর সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা অর্থাৎ 1 প্লাস নিউট্রন সংখ্যা কত? 0। সো এর ভর সংখ্যা হবে 1। অর্থাৎ আমরা বলতে পারি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দুটোই হলো, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দুটোই হলো 1। আমি এটা মুছে দিচ্ছি, খাতায় নোট করে নাও, এই পার্টটা খাতায় নোট করো, তারপর আরো আসছি, আরো দুটো অ্যাটমস নিয়ে আসছি। আমি এই পার্টটা মুছে দিচ্ছি, হ্যাঁ, কারণ আমি তারপর আবার লিখবো বলে আমি এই পার্টটা মুছছি। কি কালার পেন নিয়েছি? হোয়াইট। সেকেন্ড দেখো পরমাণুটা রয়েছে হিলিয়াম। হিলিয়াম পরমাণু, হিলিয়াম কোথায় ব্যবহার হয় বলো তো? হিলিয়াম না একটু হালকা গ্যাস, ওই যে মেলায় টেলায় দেখো না, ওই যে বেলুনগুলো যেগুলো ভেসে ওঠে উপরের দিকে, হালকা বেলুনগুলো, ওইগুলোর ভেতরে হিলিয়াম ভরা থাকে। তো হিলিয়াম পরমাণুটা আমরা একটু অনেক চোখ রাখি। হিলিয়াম পরমাণুতে আমি কি দেখতে পাচ্ছি? দেখো হিলিয়াম পরমাণুতে দেখতে পাচ্ছি, দেখো ব্লুগুলো কিন্তু আমার প্রোটন মার্ক করা রয়েছে, ব্লুগুলো কিন্তু প্রোটন। তার মানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো প্রোটন, এদিকে রয়েছে একটা, এদিকে রয়েছে দুটো প্রোটন রয়েছে। নিউট্রন কতগুলো রয়েছে? নিউট্রন দেখো হলদে দিয়ে মার্ক করা রয়েছে। নিউট্রন কতগুলো রয়েছে? নিউট্রনও রয়েছে, আমি নিউট্রনটা একটা অন্য কালার নিই, গ্রিন কালারটা নিই। নিউট্রন দেখো, নিউট্রন এদিকে রয়েছে একটা, নিউট্রন এদিকে রয়েছে 2 নম্বর, দুটো নিউট্রন রয়েছে, দুটো প্রোটন রয়েছে। এবং তাহলে ইলেকট্রন কটা রয়েছে? দেখো এইখানে একটা ইলেকট্রন রয়েছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে, দুটো ইলেকট্রন রয়েছে। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে হিলিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কত? আমি পরের বার থেকে, এরপরে দুটো স্লাইড রয়েছে যেগুলোতে আমি প্র্যাকটিস করাবো, সেগুলোতে কিন্তু আমি এত লিখবো না, কম লিখবো। হিলিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? তার নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা। নিউক্লিয়াসে কতগুলো প্রোটন রয়েছে? 2টো প্রোটন রয়েছে, তাই পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। ওকে, তার ভর সংখ্যা কত? হিলিয়াম পরমাণুর ভর সংখ্যা কত? ভর সংখ্যা মানে আমরা কি জানি? নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন দুটো মিলিয়ে যেটা সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে তার ভর সংখ্যা। প্রোটন সংখ্যা কত? 2। নিউট্রন সংখ্যা, নিউট্রন কতগুলো রয়েছে? 2টো, এই যে নিউট্রন হলদে কালারের যেটা মার্ক করা রয়েছে, হলদে দিয়ে যেটা মার্ক করা রয়েছে 2টো, তো ভর সংখ্যা তার কত? 4। অর্থাৎ আমরা বলতে পারি হিলিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4।
এটা খাতায় নোট করো, ভিডিওটা পজ করো, যতবার আমি এরকম দেখাবো না ততবার ভিডিওটা পজ করবে, পজ করে এগুলো খাতায় নোট করবে। পজ হয়ে গেছে, নোট হয়ে গেছে, ওকে। আমি এবার এটা মুছে দিচ্ছি, কারণ আমি এবার থার্ডের দিকে যাব, জায়গাটা কম তো সেই জন্য আমি মুছছি। তার মানে কি, আমরা হাইড্রোজেন পরমাণু করলাম, হিলিয়াম পরমাণু করলাম। এবার আসি একটু জটিলে আসি। এখন তো দুটো সহজ সহজ করে নিলাম, আমরা টুকটুক করে দুটো সহজ করে নিলাম, একটু জটিলে আসি। অ্যালুমিনিয়াম পরমাণুর দিকে আমরা যাই। এই যে অ্যালুমিনিয়াম পরমাণুর দিকে যাই। অ্যালুমিনিয়াম পরমাণুটা না এরকম দেখতে হয় খানিকটা, এই যে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম পরমাণু, এরকম অ্যালুমিনিয়াম পরমাণু দেখতে হয়। তো অ্যালুমিনিয়াম পরমাণুর দিকে যাই, দুটো সহজ করলাম, একটু জটিলে আসি এবারে। দেখো অ্যালুমিনিয়াম পরমাণুতে এই পি মানে এই যে পি লেখা রয়েছে না, লেজার পয়েন্টার, এই যে পি লেখা রয়েছে, পি হচ্ছে প্রোটন এবং এন হচ্ছে নিউট্রন। আর ইলেকট্রনকে দেখো এই যে ইউনিভার্সাল সাইন গোল্লার মধ্যখানে মাইনাস, ওটা দেওয়া রয়েছে। এখানেও এটা গোল্লার মধ্যখানে প্লাস দিতে পারতো, বাট বোঝবার সুবিধার জন্য একটা পি করেছে, একটা এন করেছে। পি হচ্ছে প্রোটন এবং এন হচ্ছে নিউট্রন। ভেরি গুড, ওকে। সো আমি আবার পেনটা নিই। অ্যালুমিনিয়ামের সাইন তো এল, এটা জানো তো, অ্যালুমিনিয়ামের সাইন এল, এগুলো তো ক্লাস 6-এ পড়েছো যদি, এই মৌলের সাইন ফাইন কি হবে। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তার কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা, প্রোটন কতগুলো রয়েছে? 13টা, একদম সোজা 13। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত? ভর সংখ্যা মানে আমরা জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত হচ্ছে? প্রোটন কতগুলো রয়েছে? 13টা। নিউট্রন কতগুলো রয়েছে? 14টা। সো দুটো মিলিয়ে কত হচ্ছে? 27টা। তো অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হচ্ছে 27। স্ক্রিনের উপর কিছু একটা লেগেছে আমার মনে হচ্ছে, ঠিক আছে, ওকে। সো অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হচ্ছে 27। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। প্রোটন সংখ্যা যেটা, সেটা হচ্ছে 13, এবং ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে 27। পরের স্লাইডে আসি। এবার আমরা প্র্যাকটিস করব, শুধু প্র্যাকটিস করব। দেখো আমি সালফারের অ্যাটমিক স্ট্রাকচার নিয়েছি, এটা হচ্ছে সালফারের অ্যাটমিক স্ট্রাকচার। সালফারের অ্যাটমিক স্ট্রাকচারে বলো পারমাণবিক সংখ্যা কত? সালফারের পারমাণবিক সংখ্যা কত? নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কত? p16, 16। এর ভর সংখ্যা কত? সালফারের ভর সংখ্যা কত? নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা, তো দুটো মিলিয়ে কত হচ্ছে? প্রোটনের সংখ্যা 16, নিউট্রন কতগুলো রয়েছে? 16টা, তো টোটাল কত হচ্ছে? 32। অর্থাৎ সালফারের ভর সংখ্যা হচ্ছে 32। আবার আসছি ইউরেনিয়াম, এটা একটা অন্য কালার নেই। ইউরেনিয়ামের আগে আমি গোল্ডেরটা করি, সোনার যে পরমাণু সেটাতে। দেখো এখানেও দেওয়া রয়েছে, পি দেওয়া রয়েছে প্রোটন 79, নিউট্রন দেওয়া রয়েছে 118। আচ্ছা p79 মানে আমি কি এটা বলতে পারি যে প্রোটন যেহেতু 79 তাহলে ইলেকট্রনও 79টাই রয়েছে? বলতে পারি তো? হ্যাঁ অবশ্যই বলতে পারি। এখানটা গুনে দেখো, ভিডিওটা পজ করে এইগুলোকে গুনে দেখো, 79টাই রয়েছে ইলেকট্রন। ওকে, সো গোল্ড, আমরা যখন সোনার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বের করছি, সোনার পারমাণবিক সংখ্যা, ভুলভাল লিখছি কেন আমি এরকম আজকে? সোনার পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কত? তার কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যা কত রয়েছে? 79। এর ভর সংখ্যা কত? এর ভর সংখ্যা কত? কেন্দ্রে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের প্লাস যোগফল। প্রোটন কতগুলো রয়েছে? 79। নিউট্রন কতগুলো রয়েছে? 118। টোটাল কত হচ্ছে? 8 আর 9 17, 17 7, 7 রইল 1, 7 আর 8 আর 9, 197। তাই তো, যোগটা ঠিক করলাম তো? দেখো 17 17 7, 7 রইল 1, 7 আর 8 আর 9, 197। 197। তাহলে আমি বলতে পারি কি সোনার ভর সংখ্যা কত? 197। সোনার পারমাণবিক সংখ্যা কত? 79। তারপরে আসি আবার আরেকটা, যত প্র্যাকটিস করবে, দেখো যত প্র্যাকটিস করবে তত এগুলো একদম ইজি হয়ে যাবে। এই পরমাণু অণু এবং রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ এই পরমাণু অণু, এটা চ্যাপ্টারটা দেখতেই এরকম মনে হয়, কিচ্ছু নেই বিশেষ, বিরাট এমন কিচ্ছু নেই, ইটস ভেরি বেসিক। এটার আরো আপার জিনিসগুলো সেইগুলো তোমরা ক্লাস 11-এর কেমিস্ট্রিতে পড়বে, এটা একদম বেসিক্স।
এসো আবার আমরা আসি, ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ, ইউরেনিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার কি বলছে? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তাড়াতাড়ি খাতায় লেখো, আমার লেখার আগে তোমাদের বলা উচিত পারমাণবিক সংখ্যা কত। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তার কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যা, প্রোটন কতগুলো রয়েছে? 92। এর ভর সংখ্যা কত? এর কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা 92 প্লাস 146 কত হচ্ছে? 8 3 2, তাই তো 238। 238 হচ্ছে ইউরেনিয়ামের ভর সংখ্যা। বোঝা গেছে? বুঝতে পারছো? না বুঝতে পারলে আরেকবার রিমাইন্ড করে ব্যাকে যাও, ব্যাকে গিয়ে আবার এই অবধি বুঝে এসো, কারণ এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর দিস ইজ ভেরি বেসিক, বিরাট কিছু এমন জটিল কিছু নেই। আচ্ছা আমরা পরের স্লাইডে যাই। এটা লেখা হয়ে গেছে, খাতায় লেখা হয়ে গেছে, যদিও খাতায় এইটা না লিখলেও অসুবিধা নেই, আমি তো অ্যানোটেশন ওয়ালা পিডিএফ তো দিয়েই দেবো। টেলিগ্রাম গ্রুপটা এটা রয়েছে, সেই গ্রুপে জয়েন করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, চ্যানেল থেকে তোমরা গ্রুপের লিঙ্ক পাবে, সেই গ্রুপের লিঙ্ক ক্লিক করলে তোমরা গ্রুপে যেতে পারবে। গ্রুপে এই যে পুরো পিডিএফটা যেটা রয়েছে সেই পিডিএফটা আমি ওখানে দিয়ে দিচ্ছি, ক্লাস শেষ হবার আধ ঘন্টা বাদে তোমরা পাবে। পিডিএফটা একটু রেডি করতে হবে, সেই জন্য আধ ঘন্টা বাদে তোমরা পেয়ে যাবে। ওকে, সো তারপরে আমরা যাই আবার প্র্যাকটিস, আরো 3টে মৌল, সেগুলো প্র্যাকটিস করি। এসো, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। দেখো কার্বনের অ্যাটমিক স্ট্রাকচার, এটা হচ্ছে কার্বনের অ্যাটমিক স্ট্রাকচার। কার্বনের অ্যাটমিক স্ট্রাকচার আমি কি দেখতে পাচ্ছি? দেখো প্রোটন রয়েছে 6টা, নিউট্রন রয়েছে 6টা, তো এর পারমাণবিক সংখ্যা কত? ফার্স্ট আমার লেখার আগে বলতে হবে। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? প্রোটন সংখ্যা মানে 6, এর ভর সংখ্যা কত? কাম অন, আমার আগে বলতে হবে। তার প্রোটন সংখ্যা প্লাস তার নিউট্রন সংখ্যা 12, কার্বনের ভর সংখ্যা কত? 12। আর একটা প্র্যাকটিস করি, এসো। ওয়েট, প্র্যাকটিস করবার আগে ভিডিওটা এখানে পজ করো। এই যে বাদবাকি দুটো রয়েছে না, ক্লোরিন এবং পোলোনিয়াম, এই দুটো তোমরা নিজে করো, খাতায় করো। পজ করো, এই পজ কর, খাতায় করো। হয়ে গেছে? চেষ্টা করে নিয়েছো দুটোই, খাতায় লিখে নিয়েছো কি উত্তর হতে পারে দুটোর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা? মিলিয়ে নাও এবারে। ক্লোরিন, অ্যাটমিক স্ট্রাকচার অফ ক্লোরিন। ক্লোরিনে এসো, দেখো পজিটিভ, এই যে ইউনিভার্সাল সাইন দেওয়া রয়েছে প্লাস, আর নিউট্রন এন করা রয়েছে, এটা 0 থাকে, কোনো চার্জ থাকে না, এন লিখেছে আলাদা। আচ্ছা এর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কত? কামন, 17। সেন্টারে কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যা। ভর সংখ্যা কত? ভর সংখ্যা কত? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাই তো? 8 সাথে 15, 15 5, 1 3, 35। তার মানে ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35। পোলোনিয়ামে আসি, পোলোনিয়াম এটাও একটা তেজস্ক্রিয় পদার্থ। পোলোনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পোলোনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তার নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা অর্থাৎ 84। তার ভর সংখ্যা কত? তার নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা টোটাল মিলে কত হচ্ছে? 9 0 2 209 তার ভর সংখ্যা। কাম অন, মিলেছে উত্তর, দুটো মিলেছে, ঠিক হয়েছে দুটো। যদি না ঠিক হয় তাহলে আরেকবার রিওয়াইন্ড করো, ব্যাকে যাও, যেখান থেকে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা আমি বলেছি সেখান থেকে আবার দেখতে দেখতে এসো এটা। আর প্রত্যেকটা আমি ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা বলবার আগে যখন আমি জাস্ট ওই স্লাইডটা এনেছি সেইখানে পজ করো, নিজে চেষ্টা করো, তারপর আবার করবে। আচ্ছা আমরা তারপরের পার্টটায় যাই। অলরাইট, আমাদের একটা জিনিস বলো, আমরা তো এতক্ষণ পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এগুলো খুব পড়লাম, ভেরি গুড, খুব পড়লাম। আমাকে একটা জিনিস বলো তো, আমি তো যখন জানতে পারছি যে ওই মৌলের নিউক্লিয়াসে কতগুলো প্রোটন রয়েছে, কতগুলো নিউট্রন রয়েছে, স্বাভাবিকভাবে প্রোটন সংখ্যার সমান ইলেকট্রন থাকবে, তো আমরা তো এগুলো জেনে যাচ্ছি, সেখান থেকে আমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বের করছি। যদি ব্যাপারটা উল্টো হয় আমি কি করব? যদি আমাকে কোনো পরমাণুর ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দিয়ে দেয়, তাহলে কি আমি সেখান থেকে তার ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বের করতে পারি? অবশ্যই পারি। সেইটাই আমরা এবার দেখবো এই স্লাইডে। দেখো
কোনো মৌলের পরমাণুতে কটি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন রয়েছে সেটা জানতে আমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ব্যবহার করি। এবার আমাদের এই এত খাটাখাটনি কেন? সবার ফার্স্ট এটা মাথায় প্রশ্ন আসবে, এত খাটাখাটনি আমরা করব কেন? ওয়াই? নাম্বার পাওয়ার জন্য? হ্যাঁ অবশ্যই। সেকেন্ড, কেন করব? একবার আমরা নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা বের করছি, আবার পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা বের করছি। কেন? ওয়াই? কি দরকার আছে? দরকারটা আছে। কিভাবে? আমরা যখন একটা মৌলকে আমি যদি আজকে এই বাড়িতে বসে আমি যদি চাই যে একটা মৌলকে আমি পরমাণু লেভেলে ভাঙবো, তো আমার পক্ষে তো সেটা সম্ভব নয়, কেননা আমার কাছে সেই মেশিনারিজই নেই। সেটা বিরাট হাই এন্ড মেশিন লাগবে, সে ল্যাব লাগবে, আমার ল্যাবরেটরি লাগবে, সেগুলোতে আমাকে করে দেখতে হবে, ও আচ্ছা ঠিক আছে এটাতে এতগুলোই পরমাণু, মানে এই পরমাণুতে এতগুলো প্রোটন আছে, তো এতগুলো নিউট্রন আছে, তো আমাকে এইগুলো করতে হবে। আমার পক্ষে সেটা সম্ভব নয়, কেননা সবার ফার্স্ট সেই ল্যাবটাই নেই আমার বাড়িতে, সেই মেশিনটাই নেই আমার বাড়িতে। তো সেগুলো আমি কিভাবে দেখতে পাবো? এই যে প্রশ্নটা যখন আমরা তুলি যে এগুলো আমরা কিভাবে দেখতে পাবো, সেই প্রশ্নটার উত্তর দেয় হচ্ছে এই ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা। অর্থাৎ কোনো মৌলের যদি আমরা ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এই দুটো যদি জেনে যাই, তাহলে আমরা কি করতে পারি? দেখো, কোনো মৌলের পরমাণুতে থাকা ইলেকট্রন সংখ্যা সেই মৌলের পরমাণুতে থাকা তার প্রোটন সংখ্যা দুটো ইজ ইকুয়াল টু হয়। আমরা জানি যে এইমাত্র পড়লাম যে কোনো মৌলের পরমাণুতে যে পরিমাণ প্রোটন থাকে সেই সেম পরিমাণ ইলেকট্রন কিন্তু সেই পরমাণুতে থাকে, তবেই তো পরমাণুটা নিস্তড়িত হচ্ছে, কারণ প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ দুটোই একদমই সমান, একটা শুধু পজিটিভ একটা শুধু নেগেটিভ, তাই সেই জন্য পরমাণুটা একটা নিস্তড়িত অবস্থায় চলে যাচ্ছে। ভেরি গুড। ওকে, সো আমরা পারমাণবিক সংখ্যা মানে কি পাচ্ছি? পারমাণবিক সংখ্যা মানে যদি সেটা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করে, তাহলে আমরা পারমাণবিক সংখ্যা কি পাচ্ছি? যে কোনো মৌলের পরমাণুতে থাকা তার প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। মানে আমি যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জেনে যাই, তাহলে আমরা বলতে পারবো যে সেই মৌলের পারমাণবিক সংখ্যা মানে সেই মৌলের প্রোটন সংখ্যা। অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যদি আমি জানতে পারি, তাহলে আমি এটা জানতে পারবো যে সেই মৌলের নিউক্লিয়াসে কতগুলো প্রোটন রয়েছে। জেনে নিলাম কতগুলো প্রোটন রয়েছে। আচ্ছা, প্রোটনটা জানতে পারলাম, আমি তো জানি যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়, তাহলে আমি বলতে পারি যে আচ্ছা এতগুলো যখন প্রোটন রয়েছে তার মানে ঠিক এতগুলোই ইলেকট্রন রয়েছে। পারমাণবিক সংখ্যা থেকে আমরা প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা জানতে পারলাম। এবার আমরা আছি ভর সংখ্যা। ভর সংখ্যা থেকে আমরা কি জানতে পারবো? ভর সংখ্যা থেকে আমরা পাচ্ছি হচ্ছে যে কোনো মৌলের পরমাণুতে থাকা নিউট্রন সংখ্যাটা জানতে। আমরা তো প্রোটন ইলেকট্রন পেয়ে গেলাম, পারমাণবিক সংখ্যা থেকে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা পেয়ে গেছি আমরা নিউট্রনটাকে এবার পাবো কি করে? নিউট্রনটাকে আমরা পাবো ভর সংখ্যা, যে টোটাল ভর সংখ্যা সেটা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করলে যে ভ্যালুটা আসবে সেটাই আমার নিউট্রন সংখ্যা। কারণ ভর সংখ্যা মানেটা কি? ভর সংখ্যা মানে আমরা কি বুঝলাম? ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, আর সেখান থেকে আমি মাইনাস করছি কি? মাইনাস পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা, তাই তো? প্রোটন সংখ্যা মাইনাস করছি, তো প্রোটন সংখ্যা তো আবার কেটেই যাচ্ছে, এই প্রোটন সংখ্যা তো মাইনাস করে দিচ্ছি আমি এখানে, তো পড়ে রয়েছে কে? শুধু নিউট্রন। সেটাই তো আমার নিউট্রন সংখ্যা। মানে ভর সংখ্যা থেকে এবং পারমাণবিক সংখ্যা থেকে আমি নিউট্রন সংখ্যাও পেয়ে যাচ্ছি। দু চারটে উদাহরণ করি, তাহলে বুঝতে পারবে, খুব সহজ। আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, এই নিচের যে লেখাটা রয়েছে সেটা মুছে দিচ্ছি। এটা লেখা হয়ে গেছে, পজ করে লিখে নাও। হয়ে গেছে? লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি আমি। আমাদের পরের এটা রয়েছে না, এটা না রয়েছে, ঠিক আছে। আমরা এটাতে আসছি, হ্যাঁ, সালফারে আসি। আমরা তো সালফার দেখলাম, সালফারের আমরা কি দেখলাম? পারমাণবিক সংখ্যা হচ্ছে 16 এবং ভর সংখ্যা হচ্ছে 32। আমরা ওটাতেই যাই এবার। ধরো সালফার এস, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, তাই তো? এবং ভর সংখ্যা হচ্ছে 32। আমরা এখান থেকে কি পাবো? এর সালফারের তাহলে আমরা কি পাচ্ছি? ইয়েলো। সালফারে আমরা তাহলে প্রোটন সংখ্যা কত পাচ্ছি? পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা, মানে প্রোটন সংখ্যা 16। ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত? আমরা জানি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে ইলেকট্রন সংখ্যাও 16। আচ্ছা, ভর সংখ্যা থেকে আমি নিউট্রন সংখ্যা কত পাবো? নিউট্রন সংখ্যা কত পাবো? কত পাবো? কমন, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, অর্থাৎ 32 মাইনাস 16,
কত পাচ্ছি 16, তার মানে নিউট্রন কতগুলো রয়েছে 16টা। হয়ে গেছে, এটা টোকা হয়ে গেছে, পজ করো, এটা টোকো। হয়ে গেছে, খাতায় লেখা হয়ে গেছে, এটা মুছছি আমি। আবার একটা করি, এসো আবার একটা আসি, আবার একটা উদাহরণ নিই। এ ধরো গোল্ডের পারমাণবিক সংখ্যা 79, ভর সংখ্যা 197। 79 তার কি পারমাণবিক সংখ্যা? ওয়ান 197 তার কি ভর সংখ্যা? বের করো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। এর প্রোটন সংখ্যা কত তাহলে? রাইট, এর প্রোটন সংখ্যা কত? কমন, পারমাণবিক সংখ্যা 79, ইলেকট্রন সংখ্যা কত? কমন, প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা 79, ভর সংখ্যা মানে নিউট্রন সংখ্যা কত? কত কত কত? কমন, ফাস্ট। ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা কত দাঁড়াচ্ছে? 8, হাতে রইল 1, 7 রাখে 8, 1 1 118। মিলিয়ে নি, প্রোটন 79, ইলেকট্রন 79, নিউট্রন 118, ঠিক বললাম? এই যে প্রোটন 79, আমি লেজার পয়েন্টারটা নিই, এই যে প্রোটন 79, নিউট্রন 118, ইলেকট্রনও 79, প্রোটন যেহেতু সমান ইলেকট্রনের সাথে। ওকে, তারপরে আমরা ইউরেনিয়াম, চলো ইউরেনিয়ামটাও দেখে নিই। 92 আর 238, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা টোকা হয়ে গেছে, পজ করে এটা টোকো। ইউরেনিয়াম, ইউরেনিয়ামে আমরা কি পেলাম? পারমাণবিক সংখ্যা কি পেলাম? পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কি পেলাম ইউরেনিয়ামের? 92, ভর সংখ্যা 238, পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা 238। চলো ফার্স্ট, এর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা কত এর? 92। ইলেকট্রন সংখ্যা কত এর? 92। নিউট্রন সংখ্যা কত এর? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা মানে 238 মাইনাস 92 কত হচ্ছে? 6, 9 পরে কত হয়? 13, 4 হাতে কত রইল? 1, 146, নিউট্রন হচ্ছে 146। মিলিয়ে নি, 146 আছে নিউট্রনটা, এই তো 146 আছে, তার মানে ঠিক আছে, ভেরি গুড, আমরা ঠিকই রাস্তায় যাচ্ছি। এটা টুকে নাও। হয়ে গেছে, পজ করে টুকে নিয়েছো, মুছে দিই। চলো আবার প্র্যাকটিস করি, চলো কি আছে, প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবো আমরা তত আমরা এই জিনিসটাতে আরো মানে একদম পুরো পাকাপোক্ত হয়ে যাব। চলো আবার পোলোনিয়াম, ধরো আমি পোলোনিয়ামটা নিলাম, পারমাণবিক সংখ্যা কত? 84, ভর সংখ্যা কত? 209, 80। পোলোনিয়ামের পারমাণবিক সংখ্যা 84, ভর সংখ্যা 209, তার মানে পোলোনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? সমান কত? প্রোটন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কত? এটা করাবো না, এটা নিজেরা খাতায় সলভ করো, খাতায় সলভ করে সেটা একটা ছবি তুলে ক্লাস 7 ডিসকাশন হাব যে গ্রুপটা রয়েছে সেখানে দাও। এটা হোমওয়ার্ক, শুধু এটা হোমওয়ার্ক নয়, শুধু এটা কেন হোমওয়ার্ক দেবো? ওয়েট, ইরেজার, আমি এগুলো মুছি, শুধু এটা কেন হোমওয়ার্ক দেবো? তাহলে আরো দুটো হোমওয়ার্ক দিই। কার্বন,
কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। ভর সংখ্যা কত? 12। আর এটা কি করলাম? ক্লোরিন, ক্লোরিন বের করো এগুলো। এই তিনটে খাতায় লিখবে, খাতায় লিখে তিনটেরই প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এই তিনটেরই খাতায় লিখবে, ছবি তুলবে, ডিসকাশন হবে দেবে। এটা হোমওয়ার্ক, শুধু একটা হোমওয়ার্ক না, আরও আসছে। ওয়েট। ওকে, আমরা পরের স্লাইডে যাই। আমরা এবারে এতক্ষণ ধরে তো এই পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা এগুলো নিয়ে আমরা দেখলাম। এবার আমরা আসি আর একটুখানি অ্যাডভান্স লেভেলে। কীরকম অ্যাডভান্স লেভেল? দেখো, আমরা তো জানি যে পরমাণুটা নিস্তড়িত। কেন নিস্তড়িত? প্রোটন ইলেকট্রন সমান রয়েছে। এবার বাই এনি চান্স কোনো সার্কামস্ট্যান্সেসে আমি বললাম যে কেন আমরা প্রোটন এবং নিউট্রন নিয়ে সবসময় পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা আমরা ক্যালকুলেট করছি, কারণ ইলেকট্রন একটুখানি এদিক ওদিক পালিয়ে যেতে পছন্দ করে। আমি এবার ওই পয়েন্টটাতে আসছি যে ইলেকট্রন এদিক ওদিক পালিয়ে যেতে পছন্দ করে, ওই পয়েন্টটাতে আসছি। এলাম, ধরো কোনো একটা মৌলের পরমাণুতে একটা ইলেকট্রন পালিয়ে গেল, কক্ষপথে ঘুরছিল, ও পালিয়ে গেল, ওর ইচ্ছা হলো ও পালিয়ে গেল, যায় রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া ওরকম যায়, চলে যায়, প্যাট করে চলে গেল, একটা ইলেকট্রন কম পড়ে গেল। তাহলে পরমাণুটা কি হলো? একটা ইলেকট্রন কম পড়ে গেল, মানে সেখানে তো একটা ইলেকট্রন কম। প্রোটনের যে মোট যে পজিটিভ চার্জটা রয়েছে সেটা তো সেম রয়েছে, অথচ ইলেকট্রনের যে টোটাল পজিটিভ নেগেটিভ চার্জ যেটা হওয়ার কথা ছিল, যেটাতে প্রোটনের চার্জটাকে সে নালিফাই করে দিত, মানে নিউট্রাল করে দিত, সেটা তো হচ্ছে না। তার মানে সে পজিটিভ চার্জ যুক্ত হয়ে গেছে, কারণ একটা ইলেকট্রন পালিয়েছে, একটা নেগেটিভ তড়িৎ যুক্ত আধান পালিয়েছে, তার মানে ওই পরমাণুটা কি পজিটিভ হয়ে গেল, তাই তো? দেখো, সেই যে পজিটিভ হয়ে যায় না, কোনো একটি মৌলের পরমাণু যখন পজিটিভ হয়ে যায় তখন তাকে আমরা বলছি ক্যাটায়ন। ক্যাটায়ন আমরা সংজ্ঞাটা কি লিখবো? দেখো, কোনো মৌলের পরমাণু থেকে এক বা একাধিক, একটিও পালাতে পারে, একাধিকও পালাতে পারে, দুটো পালালো হতেই পারে, তিনটে পালালো হতেই পারে, এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে সেখানে মোট প্রোটন সংখ্যা বেশি হয়ে পড়ে। আমি বললাম পালিয়ে যাওয়া মানে কি? প্রোটন সংখ্যা বেশিই তো হয়ে যাচ্ছে, ইলেকট্রন কমে যাচ্ছে, ফলে তখন ওই পরমাণুটি ধনাত্মক আধানযুক্ত আয়ন হয়ে পড়ে, এটাকে বলা হয় ক্যাটায়ন। ওই পরমাণুটা ধনাত্মক আধানযুক্ত হয়ে গেল, সেটাকে বলছে ক্যাটায়ন। যেমন Na+, আমরা ক্যাটায়নকে এইভাবে লিখি, মাথার ওপরে কিছু একটা, তার মাথার ওপরে প্লাস, এটা হচ্ছে ক্যাটায়ন। সেই মৌলের যে সংকেত, সেই সংকেতটা এবং মাথার ওপরে প্লাস হচ্ছে ক্যাটায়ন। এবার এই একটা প্লাস মানে একটা ইলেকট্রন পালিয়েছে, যদি দুটো প্লাস হয় মানে 2+ বা প্লাসও আমরা লিখি মাঝে মধ্যে, যে কোনো একটা 2+, এটা বহুল প্রচলিত, প্লাসও অনেক সময় লেখা যায়, এটা ভুল নয়, এটা ওদিক করি, দুটো ইলেকট্রন পালিয়েছে, এটা হয়তো, এটা হচ্ছে ক্যাটায়ন। এবার আসি অ্যানায়ন। আমি তো দেখলাম ইলেকট্রন পালালো, পালিয়ে যাবেটা কোথায়? নিশ্চয়ই পালিয়েছে অন্য কোনো কোথাও গিয়ে একটা ঢুকেছে, সে তো ইলেকট্রন তো এমনি এদিক ওদিক ঘুরতে পারবে না রে বাবা, সেটা অন্য কোনো জায়গায় গিয়ে ঢুকেছে, এইটা হচ্ছে অ্যানায়ন। অর্থাৎ কোনো মৌলের পরমাণুতে এক বা একাধিক ইলেকট্রন যখন যুক্ত হয়ে পড়ে, আগেরটা পালাচ্ছিল, ক্যাটায়নে পালিয়েছিল, অ্যানায়নে সেই মৌলের পরমাণুতে ও এসে যুক্ত হয়ে গেছে না। এবার প্রোটন সংখ্যা যেটা রয়েছে, তার যে টোটাল পজিটিভ পাওয়ার রয়েছে সেটা তো একই রয়েছে, ইলেকট্রনটা মাঝখান থেকে বেশি হয়ে গেল, মানে তার তো নেগেটিভ পাওয়ারটা বেশি হয়ে গেল, তাই তো বোঝাচ্ছে? সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে অ্যানায়ন। দেখো, কোনো মৌলের পরমাণুতে এক বা একাধিক ইলেকট্রন যুক্ত হয়ে গেলে সেখানে মোট ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে পড়ে, ফলে তখন ওই পরমাণুটি ঋণাত্মক আধানযুক্ত আয়ন হয়ে পড়ে, এটাকে বলা হয় অ্যানায়ন। যেমন ক্লোরিন মাইনাস, এই সেম জিনিস, কোনো একটা মৌল মানে মৌলের সংকেত, তার মাথায় মাইনাস বা 2- বা মাইনাস লিখতে পারি, এটা হচ্ছে অ্যানায়ন। এবার দেখো, এখানে একটা ছোট্ট আমি নোট অ্যাড করেছি, সেটা হচ্ছে সাধারণত ধাতু এবং অধাতু জুড়ে যৌগ যখন গঠন করে তখন ধাতুর পরমাণুগুলো, সাধারণত ধাতু যেগুলো রয়েছে সেই ধাতুর পরমাণুগুলো
ক্যাটায়ন হয়ে যায়, অর্থাৎ ধাতুর পরমাণুগুলো ইলেকট্রনটাকে তাড়িয়ে দেয়, বেরিয়ে ওরা ক্যাটায়ন হয়ে যায়। আর অধাতুর পরমাণুগুলো সেই ইলেকট্রনগুলোকে নিয়ে নেয়, ওরা নিয়ে নেগেটিভ পাওয়ার্ড, নেগেটিভ চার্জ একটা মূলকে তৈরি হয়ে যায়, মূলক কি আমি আসছি সেটাতে পরিণত হয়ে যায়। তারা অ্যানায়ন গঠন করে, অর্থাৎ ধাতু সাধারণত ক্যাটায়ন গঠন করে, অধাতু সাধারণত অ্যানায়ন গঠন করে। আমি কি বললাম? সাধারণত, এর ব্যতিক্রমও আছে। অলরাইট, পরের স্লাইডে যাই। এই যে এইখানে আমরা দেখে নিই যে কিভাবে ওই পালাচ্ছে আর কি, তাড়িয়ে দিচ্ছে। আমার কি রয়েছে, হোয়াইট মার্কারটা নিয়ে দেখো, একটা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl, আমি আগেই উদাহরণটা দেখালাম, সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে NaCl, সাধারণ নুন, আমরা যে বাড়িতে নুন খাই না, এটা হচ্ছে নুনের সংকেত NaCl। তো NaCl এর ক্ষেত্রে কি হচ্ছে, NaCl এর কেসটা কি হচ্ছে দেখো, দেখো ছবিতে দেখতে হবে। Na অর্থাৎ সোডিয়াম যে পরমাণুটা রয়েছে, সোডিয়াম পরমাণুটা আমি দেখাই, সোডিয়াম যে পরমাণুটা রয়েছে না, সেই সোডিয়াম পরমাণুর ইলেকট্রন স্ট্রাকচারটা খানিকটা এরকম হয়। খানিকটা কি, এইটাই হয়, খানিকটা মানে কি, সোডিয়ামের যে ইলেকট্রন স্ট্রাকচারটা এটা রয়েছে, সোডিয়াম তার ইলেকট্রন স্ট্রাকচারটা রয়েছে সেন্টার, এটা তো নিউক্লিয়াস, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন রয়েছে, খুব ভালো। এর তিনটে কক্ষপথ রয়েছে এর পাশে, একটা, দুটো আর তিনটে, তিনটে কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে এর রয়েছে দুটো ইলেকট্রন, প্রথম কক্ষপথে এর রয়েছে দুটো ইলেকট্রন। আমি এটা অন্য কালার নিই, তাহলে সুবিধা হবে বুঝতে। ইলেকট্রন তো ব্লু কালার নিই। প্রথম কক্ষপথে এর দুটো ইলেকট্রন রয়েছে। সেকেন্ড কক্ষপথে রয়েছে ওর 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন, ঠিক আছে। আর তারপরে কক্ষপথে রয়েছে দুটো ইলেকট্রন, সরি দুটো না, আমার একটু বলতে ভুল হয়ে গেছে, সরি, ইরেজার। এর যে লাস্ট যে কক্ষপথটা রয়েছে, সরি এটা আমারই ভুল হয়ে গেছে বলতে, এই যে লাস্ট কক্ষপথে যেটা রয়েছে এখানে একটা ইলেকট্রন রয়েছে। এই একটা ইলেকট্রন হচ্ছে মহাচাঁদচোর, এইটা বেটা পালায়। তো এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাইরে পালিয়ে গেল, এক পিস ইলেকট্রনও পালিয়ে গেল। তার মানে সোডিয়ামটা কি গঠন করলো, একটা ইলেকট্রন পাল্টে গেল, মানে কি পজিটিভ চার্জ আয়ন হয়ে গেল, অর্থাৎ ক্যাটায়ন হয়ে গেল, অর্থাৎ Na+ হয়ে গেল। এ দেখো সোডিয়াম থেকে, আমি এটা অন্য কালার নিই, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন জাম্প করলো, এদিকে এলো, ফলে সোডিয়ামের দেখো তখন দুটো কক্ষপথ, আর একটা কক্ষপথই নেই, এখানে একটা কক্ষপথ থাকার কথা, যেখানে একটা ইলেকট্রন থাকার কথা, সেই ইলেকট্রনটাই নেই, কক্ষপথ থেকে পালিয়ে গেছে, ও হয়ে গেছে, খেলা শেষ। তো সোডিয়ামটা ক্যাটায়ন গঠন করলো, দেখো সোডিয়ামটা পজিটিভ ক্যাটায়ন গঠন করলো, ক্যাটায়ন গঠন করলো। এবার ক্লোরিনে যাই আমি, ক্লোরিন কি করছে, ক্লোরিনের ফার্স্টে রয়েছে কত, ফার্স্টে ওর নিউক্লিয়াস রয়েছে মাঝখানে, রাইট, মাঝখানে নিউক্লিয়াস রয়েছে। ক্লোরিনেরও তিনটে কক্ষপথ রয়েছে, 1 2 3। এবার আমি এখানে নীল দিয়ে আবার মার্ক করি ইলেকট্রনগুলো। ক্লোরিনের ফার্স্ট কক্ষপথে রয়েছে হচ্ছে ওই দুটো ইলেকট্রন, একটা দুটো ইলেকট্রন রয়েছে ফার্স্ট কক্ষপথে। সেকেন্ড কক্ষপথে রয়েছে ওর 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টা ইলেকট্রন রয়েছে। ওর যে থার্ড কক্ষপথে রয়েছে এখানে রয়েছে 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন রয়েছে। এবার এই যে সোডিয়ামের যে একটা ইলেকট্রন, এই যে এখান থেকে যে জাম্প করে চলে গেল, এ গিয়ে এই লাস্টের কক্ষপথে গিয়ে বসে গেল, ফলে কি হলো, এর যে টোটাল যে প্রোটন সংখ্যাটা তো সেমই রয়েছে, তার সাথে তো সেম ইলেকট্রন সংখ্যা রয়েছে, সে ছিল বেটা নিস্তড়িত। এবার একটা ইলেকট্রন গিয়ে তার বাড়িতে ঢুকে পড়লো। এবার যেই বাড়িতে ঢুকে পড়লো তার মানে কি হলো, ক্লোরিনটা কি হলো, নেগেটিভ আয়ন, নেগেটিভ আধানযুক্ত হয়ে গেল, অর্থাৎ Cl- এইটা গঠন করছে, অর্থাৎ অ্যানায়ন গঠন করছে, নেগেটিভ চার্জড আয়ন গঠন করছে, অ্যানায়ন গঠন করছে। তো এই যে ঘটনাটাই দেখো, এইখানে আমরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি, দেখো সোডিয়াম থেকে একটা ইলেকট্রন জাম্প করলো,
ক্লোরিনের এই যে সাইডে দেখো 2 2 4 2 6 1 7টা ছিল, ওখানে গিয়েও বসে গেল, বসে গিয়ে ক্লোরাইড আয়ন একটা তৈরি করলো। এইবারে ক্লোরাইড আয়ন যেই তৈরি করলো, ফলে এটা এই সোডিয়াম পজিটিভ হয়ে গেল, পজিটিভ চার্জ যুক্ত হয়ে গেল, ক্যাটায়ন হয়ে গেল, ক্লোরাইড নেগেটিভ চার্জ যুক্ত হয়ে গেল, অ্যানায়ন হয়ে গেল। এটা হচ্ছে এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এটা কিভাবে গঠিত হচ্ছে সেটা আমরা দেখতে পেলাম। পরের স্লাইডে যাই। এবার দেখো এইখানটায় আমি 2-3টে করাবো, বাদ বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, খাতায় লিখবে, খাতায় লিখে কি হবে সেটা লিখবে, লিখে ছবি তুলবে, ডিসকাশন হবে, পাঠাবে। ওকে, আমরা একটু অনেক নাম্বারিং করে নিই। হ্যাঁ, নাম্বারিং করলে সুবিধে হবে, কারণ এখানে তো এতটা জায়গা নেই, সেই কারণে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আমরা কি করি, আমরা 4টে করি। হ্যাঁ, বাদ বাকি 5টা হোমওয়ার্ক থাকবে। আমরা ফার্স্ট 4টে করি, মানে আমরা সবার ফার্স্টে 4 নম্বর থেকে শুরু করি, অর্থাৎ লেড থেকে শুরু করি। লেডের সংকেত কি? কমন, লেডের সংকেত কি? পিবি। আচ্ছা, লেড কি বলছে? 2টো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তার মানে কি? তার ধনাত্মক আধানের পরিমাণ 2 গুণ বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমরা লেডের ক্ষেত্রে কি লিখতে পারি? 2+। ওকে, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ও 2টো ছাড়ছিল, 3টে আরো এক কাটি বেশি। অ্যালুমিনিয়ামের সংকেত কি? Al। এ 3টে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে কি? এ 3 গুণ পজিটিভ হয়ে গেছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে 3 গুণ পজিটিভ হয়ে গেছে, 3+। তারপরে কি? ফ্লোরিন, ফ্লোরিনের সংকেত কি? F। F কি করছে? একটি ইলেকট্রন নিয়ে নিচ্ছে। আবার নাও, একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে মানে কি? নেগেটিভ হয়ে যাচ্ছে, তো -1 দিতে লাগে না, 1 দিতে লাগে না, মাইনাস দিলেই হয়ে যায়। আচ্ছা, তারপরে কি? অক্সিজেন 2টো ইলেকট্রন নিয়ে নিচ্ছে, O2-। O2 নিচের দিকে নয় কিন্তু, ওটা অণু দেখাচ্ছি আমরা। ওয়েট, যখন আমরা এই O2 এটা লিখছি তখন এটা কিন্তু একটা অণু, আর যখন আমরা O2- লিখছি এটা কিন্তু আমরা ওর কি বোঝাচ্ছি? অ্যানায়ন বোঝাচ্ছি, রাইট? ওপরে, মাথার ওপরে। অলরাইট, 4টে দেখালাম, বাদ বাকি 4টে, অর্থাৎ আমি লাল দিয়ে মার্ক করি, সালফার, ব্রোমিন, আর ওপর দিকে রয়েছে হচ্ছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম। এই 5টা, মানে 1 2 3 আর 8 9, 1 2 3 আর 8 আর 9, এই নাম্বারগুলো দেবে। 1 2 3 1 2 3 এভাবে নাম্বার দেবে, নাম্বার দিয়ে খাতায় লিখবে, ছবি তুলবে, ডিসকাশন হবে, পাঠাবে। এটা হোমওয়ার্ক রইল। ওকে, তারপর আমরা দেখছি হচ্ছে যোজ্যতা। হোয়াট ডু আই মিন বাই যোজ্যতা? অলরাইট, যোজ্যতা, যোজ্যতা জিনিসটা কি? যোজ্যতা হচ্ছে যে কোনো মৌলের পরমাণু যদি যৌগ গঠন করে, তখন সেই মৌলের পরমাণু আর অন্য কোনো মৌলের কতগুলো পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, সেটাকে বলা হয় সেই মৌলের যোজ্যতা। আমরা যোজ্যতার সংজ্ঞা কি পাবো? দেখো, যোজ্যতার সংজ্ঞা হচ্ছে, আমরা জানি একাধিক মৌলের পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন করে। মৌলের পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন করছে। এবার কখনো কখনো একই মৌলের এক বা একাধিক পরমাণু বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ হয়ে আয়ন রূপে অবস্থা করে। আমরা এতক্ষণ তো দেখলাম যে একটা সিঙ্গেল মৌলের ক্যাটায়ন বা অ্যানায়ন, এরা কখনো জোটবদ্ধ হয়েও এই আয়ন বা মূলক হিসাবে এরা অবস্থান করতে পারে, এটাও পসিবল। এদেরকে বলা হয় মূলক। এই যে বললাম জোটবদ্ধ হয়ে আয়ন রূপে অবস্থান করে, এটা পসিবল। যেমন আমরা ক্লোরিন অর্থাৎ Cl- যদি আমরা করি, এটা যেমন একটা মৌল, ক্লোরিনটা তো একটা মৌল, তেমনি CO3 এখানে পাশে উদাহরণ রয়েছে 2-, এইটাও কিন্তু একটা আয়ন রূপে অবস্থান করতে পারে। দেখো এখানে দুটো রয়েছে, কার্বনও রয়েছে, অক্সিজেনও রয়েছে। এটা দুটো একসাথে একটা আয়ন তৈরি করছে, এরা দুজন একসাথে একটা আয়ন তৈরি করছে, এটাও পসিবল। কিন্তু এবার এই যে যোজ্যতা, যেটা মানে অন্য মৌলের সাথে বা অন্য যৌগের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা সাধারণত
এই যে মাথার ওপর যতগুলো থাকে সাইন, এখানে যেমন দুটো মাইনাস আছে, এখানে একটা মাইনাস রয়েছে, এইটাই সাধারণভাবে তাদের যোজ্যতা। এবার আরেকটা জিনিস আমি বলে দিই, দেখো এখানে লেখা রয়েছে যে সাধারণত এই মূলকের আধানের পরিমাণ প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা হিসাবে ধরা যেতে পারে। আধানের পরিমাণ মানে এই যে -2 বা একটা মাইনাস, এটা হচ্ছে ওদের যোজ্যতা হিসাবে ধরা যেতে পারে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমরা তো বললাম ধরা যেতে পারে, কিন্তু যোজ্যতা কিন্তু কোনো স্টেবল জিনিস নয়। যোজ্যতা কিন্তু পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা নয়, যেটা একদম স্থির নির্দিষ্ট, সেটা কিন্তু নয়। যোজ্যতা কিন্তু চেঞ্জ হতে পারে, যোজ্যতা পরিবর্তিত হতে পারে ডিপেন্ডিং অন দ্য সার্কামস্ট্যান্সেস, ডিপেন্ডিং অন দ্য সাবস্ট্যান্সেস, মানে পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর বা বিক্রিয়ক পদার্থগুলির ওপর বা পারিপার্শ্বিক কোনো রকম অনুঘটকের ওপর, অনেক কিছুর ওপর যোজ্যতা কিন্তু নির্ভর করে। তাই যোজ্যতা, অর্থাৎ এই যোজ্যতার যে সংখ্যা, আমরা যোজ্যতাকেও সংখ্যা দিয়েই প্রকাশ করি, এই যোজ্যতা কিন্তু ফিক্সড নয়, এটা ভ্যারিয়েবল হতে পারে। এবার দেখো, এই যে আমরা এখন ওই অত ডিটেলসে যাব না, যোজ্যতা কিভাবে ভ্যারিয়েবল হতে পারে, কেন ভ্যারিয়েবল হতে পারে, কি কি সিচুয়েশনে তারা ভ্যারিয়েবল হয়ে যাবে, এগুলো আমরা এত ডিটেলসে এখন যাব না। এগুলো আমরা ক্লাস 11-12-এ আমরা এগুলো পড়বো, কেমিস্ট্রিতে আমরা এগুলো পড়বো। আমরা এখন খুব সিম্পল জিনিসের সলিউশন করি। যেমন দেখো, আমি একটা ছবি দিয়েছি যে এক একটা মূলকের নাম দেওয়া রয়েছে এবং তার পাশে তার সংকেত দেওয়া রয়েছে। আমি তোমাদের বলছি যে এর যোজ্যতা কি সেটা বের করতে। এটা হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এই পার্টটুকু মুছছি। আমি তার আগে না এখানে একটু মার্কিং করে নিই। নাইট্রেটে যেমন 1, সালফেট 2, কার্বনেট 3, অ্যামোনিয়াম 4, বাইকার্বনেট 5, ফসফেট 6, হাইড্রোক্সাইড 7খানা রয়েছে। ওকে, সো আমি 1 নম্বরে যাই, নাইট্রেটে যাই। নাইট্রেটের সংকেত কি? NO3 একটা মাইনাস, তার মানে যোজ্যতা কত? আমি এখানে লিখছি, ওহো ভুলভাল বানান লিখছে, সকাল থেকে এরকম হচ্ছে। আজকে সকালবেলা এই পিপিটিটা বানাচ্ছিলাম, এই পিপিটিটা বানাতে গিয়ে এতবার বানান ভুল হয়েছে, আমি নিজের মনে মনে ভাবছি এতবার বানান ভুল হচ্ছে এখন আমার। যোজ্যতা, NO3 যোজ্যতা কত? মাইনাস, এর যোজ্যতা সাধারণত 1 2 নম্বর, সালফেট। সালফেটে কি রয়েছে? SO4 2-, এর যোজ্যতা কত হবে তাহলে? 2-2। কার্বনেট, কার্বনেটে কি রয়েছে? CO3 2-, এর যোজ্যতা কত হবে? 2। আমরা 6 নম্বরে যাই, ফসফেট। কি রয়েছে? PO4 3-, এর যোজ্যতা কত হবে? 3। হাইড্রোক্সাইডে যাই, 7, OH-, এর যোজ্যতা কত? 1। আবার চলে আসি অ্যামোনিয়াম, NH4+, এর যোজ্যতা কত? 1 প্লাস, কারণ একই রয়েছে, 1 রয়েছে বলি তো প্লাস, শুধু প্লাসটুকু আমরা লিখছি। আচ্ছা, বাইকার্বনেট HCO3-, এর যোজ্যতা কত? 1। এটা হচ্ছে যোজ্যতা। মানে যোজ্যতা মানে কি? এই NO3 যে কোনো একটা, কোনো মানে NO3 একটা হাত রয়েছে, যোজ্যতা মানে হচ্ছে হাত হিসাব করে নাও। মানে একটা NO3 পরমাণু, ধরো এইখানে একটা NO3 পরমাণু নয়, এটা অ্যাকচুয়ালি মূলক। ধরো এখানে একটা NO3 মূলক রয়েছে, তার একটা হাত রয়েছে এখানে। তো একটা হাতে সে কি করবে? একটা হাতে সে অন্য আর একটা যে কোনো পরমাণু রয়েছে তার যদি একটা হাত থাকে, দেখো হাতের সাথেই কিন্তু হাত যোগ হয়, হাত ছাড়া কিন্তু হাত যোগ হয় না। একটা যদি হাত থাকে, সে আর এই হাতটা, তারা দুজনে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে। মানে তখন যৌগটা দেখতে কিরকম হয়ে যাবে? তার পরমাণুটা দেখতে কিরকম হয়ে যাবে? সরি, তার অণুটা দেখতে কিরকম হয়ে যাবে? এরকম দেখতে হয়ে যাবে। মানে এখানে রয়েছে NO2 আর এখানে কোনো একটা XYZ কিছু একটা রয়েছে, XY আমি লিখে দিলাম, এরকম একটা দেখতে হয়ে যাবে, এইটা হয়ে যাবে। এটা হচ্ছে যোজ্যতা, মানে ওর একটা হাত রয়েছে। SO4 এর যেমন কি 2 মানে কি দুটো হাত রয়েছে, মানে ও অন্য কারোর সাথে দুটো হাত দিয়ে ধরতে পারে। মানে ধরো এটা হচ্ছে SO4, আমি এটা অন্য কালার নিই, ধরো এটা হচ্ছে SO4, এটা মূলক SO4, এর দুটো হাত রয়েছে, এদিকে একটা হাত রয়েছে, এদিকে একটা হাত রয়েছে। এবার বাই চান্স কোনো আর একটা মৌল এলো, XYZ কিছু একটা মৌল এলো, তার যদি দুটো হাত থাকে, তাহলে সে এর সাথে যুক্ত হয়ে যেতে পারবে। মানে তখন পরমাণুটা এরকম দেখতে হবে, একটা
এরকম দুটো দাগ একটা, আমরা এইরকম করে সাইন করি, এরকম ভাবে দেখাই। বা ধরো এটার সাথে এরকম একটা হাতওলা, এটি এমন ছিল, সেটাতে একটা হাতওলা ছিল, একটা হাতওলা এ দুটো যোগ, মানে দুটো যোগ তো হতে পারবে, মানে ধরো এটা SO4 এর দুটো হাত, আর এদিকে ধরো সারাউন্ডিং কিছু একটা রয়েছে, কিছু একটা ওয়ার্ডিং কিছু একটা রয়েছে, তার একটা হাত, তার একটা হাত, তো সেই একটা হাতে এখানে যোগ হলো, আর একটা ও পরমাণু নিল, সেই আর একটা হাতে যোগ হয়ে গেল, হতেই পারে। তো তখন আমরা এই পরমাণুটাকে কিভাবে লিখি? আমরা এই পরমাণুটাকে লিখি হচ্ছে এইরকম ভাবে, পরমাণু সাইনগুলো যেগুলো আমরা লিখি, আমরা এইরকম লিখি, এরকম সাইনগুলো দেখেছো, এইরকম আমরা লিখি। এটা হচ্ছে ওরকম, যোজ্যতা হচ্ছে কাইন্ড অফ হাত, আমি হাত দিয়ে অন্য একটা একজনের হাতটাকে ধরলাম, তো আমার যদি একটা হাত থাকে আমি অন্যের একজনের একটা হাতই ধরতে পারবো, আমার যদি দুটো হাত থাকে আমি দুটো হাত ধরতে পারবো, আমার যদি চারটে হাত থাকে তো তার চারটে হাত ধরতে পারবো আমি, খুব ইজি। তারপর আমরা যাই, এবার আমরা অ্যানায়নের যোজ্যতা যেগুলো রয়েছে সেগুলো করি, ক্যাটায়ন অ্যানায়ন সেম জিনিস। আচ্ছা, এখানেও আমি না একটু মার্কিং করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, 10, 11, 12, 13, আনলাকি 13, গুড। আমি নিচের লাস্টের এইটা দেখাবো, বাদবাকি ওপরের যেটা সেগুলো 1, 2, 3, 4 করে তোমরা খাতায় লিখবে, খাতায় লিখে অ্যান্সার করবে, ডিসকাশন অফ গ্রুপে পাঠাবে, আর ওপরে লিখে দেবে এটা কি, যোজ্যতা নির্ধারণ, যোজ্যতা অ্যানায়নের যোজ্যতা নির্ধারণ, এটা লিখে দেবে, লিখে দিয়ে পাঠাবে। অল রাইট, আমরা 8 নম্বরটা ফার্স্টে যাই। 8 নম্বরটা কি রয়েছে? সালফাইটের যোজ্যতা নির্ধারণ করতে দিয়েছে। সালফাইটের কি রয়েছে? SO3 2-, তো এর যোজ্যতা কত? 2। পারম্যাঙ্গানেট 9 নম্বর, পারম্যাঙ্গানেট কি রয়েছে? ওহো, পারম্যাঙ্গানেটে কি রয়েছে? MnO4-, তার মানে যোজ্যতা কত? 1। ডাইক্রোমেটে কি রয়েছে? ডাইক্রোমেট হচ্ছে 10 নম্বর, ডাইক্রোমেটে কি রয়েছে? Cr2O7 2-, তো এর কত যোজ্যতা কত? 2। অ্যালুমিনেটে কি রয়েছে? 11। Al O2-, তো এর যোজ্যতা কত? 1। জিঙ্কেটে কি রয়েছে? ZnO2 2-, কত হবে? 2। বাইসালফেটে কত রয়েছে? 13। HSO4-, তো এর যোজ্যতা কত হবে? 1। ঠিক এইভাবে বাদ বাকিগুলো করে ছবি তুলে ডিসকাশন হবে পাঠাবে। এটা হোমওয়ার্ক, ওই আগেরটাও এটাও, আরও আসছে, এই চ্যাপ্টারটায় অনেক হোমওয়ার্ক দেবো আমি। অলরাইট, তো পরের এটাতে যাই। এ দেখো, আমি তোমাদের বলছিলাম না যে যোজ্যতা ভ্যারিয়েবল হতে পারে, আমরা এইখানে খানিকটা ওটা দেখব, এটাতেও হোমওয়ার্ক দেবো। ওয়েট, আমি এখানে মার্ক করছি। সোডিয়াম ক্লোরাইড 1, পটাশিয়াম ক্লোরাইড 2, ক্যালসিয়াম ক্লোরাইড 3, ম্যাগনেসিয়াম 4, অ্যালুমিনিয়াম 5, জিঙ্ক 6, 7, 7 নয় সরি, ইরেজার, এটাকে 7 দেবো না, এটাকে দেবো 7, আর এটাকে দেবো 8। এই 8টা করবে, এই যে যতগুলো 8 মানে সংখ্যাগুলো দিচ্ছি সেই সংখ্যাগুলো করবে, তোমরা বাড়িতে করবে, খাতায় লিখে ছবি তুলে ডিসকাশন হবে পাঠাবে। আমি 4টে দেখাই, ফেরাস, ফেরিক, কিউপ্রাস, কিউপ্রিক। ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড আর কিউপ্রিক ক্লোরাইড। আমি বললাম না যোজ্যতা ভ্যারিয়েবল হতে পারে, কিরকম ভ্যারিয়েবল হতে পারে আমি সেটা দেখাই। বাদ বাকিগুলো যোজ্যতা কত রয়েছে, এই যে এটা দেখাচ্ছে যে সোডিয়াম কতগুলো এর সাথে যুক্ত রয়েছে সেইটা দেখাচ্ছে, মানে কতগুলো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত রয়েছে, এটা লিখবে যে কতগুলো যোজ্যতা, মানে সোডিয়ামের কতগুলো যোজ্যতা, এখানে সোডিয়ামের কতগুলো যোজ্যতা হচ্ছে সেটা লিখবে। এ দেখো, ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড। আমরা ফেরাস ক্লোরাইড ফার্স্টে আসি। ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইডের কি আমরা পাচ্ছি? FeCl2। তার মানে কি, আমরা এতক্ষণ কি হাতটাত দেখে কি বুঝলাম? যেখানে একটা ফেরাস রয়েছে, Fe দুটো হাত রয়েছে,
একটা হাতে সে একটা ক্লোরিনকে ধরে রয়েছে, কেননা ক্লোরিনের একটা হাত, আর একটা হাতে সে আর একটা ক্লোরিনকে ধরে রয়েছে, কারণ ক্লোরিনের একটা হাত। এখানে একটা ক্লোরিন রয়েছে, এখানে একটা ক্লোরিন রয়েছে, এটা তো আমরা বুঝলাম। তো এখানে এই ফেরাস এর যোজ্যতা কত? দেখো লোহা, এটা ফেরাস Fe তো লোহার সংকেত, এর যোজ্যতা প্রথমে কত? 2, দুজনের সাথে যুক্ত হতে পেরেছে। এই যে দুটো ক্লোরিন, 1 নম্বর ক্লোরিন আর 2 নম্বর ক্লোরিন দুটোর সাথে যুক্ত হতে পেরেছে। তার মানে এখানে ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে Fe যোজ্যতা কত বা লোহার যোজ্যতা কত? 2। সো কিউ প্লাস ক্লোরাইড CuCl, এখানে Cu এর যোজ্যতা কত? একটা রয়েছে, তো এর যোজ্যতা কত? 1। CuCl2 এর যোজ্যতা কত? 2। একই সেম, এই যে কপার রয়েছে, কপারের একবার যোজ্যতা হচ্ছে 1, কপার একবার যোজ্যতা হচ্ছে 2। এইটাই হচ্ছে যোজ্যতা। আমি এইমাত্র বললাম যে যোজ্যতা কিন্তু একটাই সংখ্যা নয়, যোজ্যতা ভ্যারিয়েবল হতে পারে, দ্যাটস দ্য প্রুফ। ওকে, আর এই যে বাদ বাকি যে 8খানা যৌগের যেটা দিয়েছি সেগুলোর যোজ্যতা লিখে পাঠাবে। এই যেমন এই সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর মানে সোডিয়ামের যোজ্যতা কত, পটাশিয়ামের যোজ্যতা কত, এগুলো লিখতে দিয়েছে, এগুলো খাতায় লিখবে, লিখে পাঠাবে। ওকে, সো এবার আমরা পড়বো হচ্ছে রাসায়নিক সংকেত লেখার কৌশল। রাসায়নিক সংকেত আমরা কিভাবে লিখি? জুৎসই করে বসতে হবে এই জায়গাটা। আচ্ছা, রাসায়নিক সংকেত আমরা কিভাবে লিখি? আমরা তো এতক্ষণ যোজ্যতা দেখলাম। যোজ্যতা মানে কি? কতগুলো মৌলের পরমাণুর সাথে যুক্ত হতে পারছে, কতগুলো হাত রয়েছে সোজা বাংলায়। তো আমরা কি এটা দেখতে পারি যে বাই এনি চান্স, ধরো অ্যালুমিনিয়াম অক্সাইডের আমরা উদাহরণ নিলাম, যে Al এর রয়েছে হচ্ছে 3+, আর অক্সিজেনের রয়েছে 2-। আমরা তো এটা লিখতে পারি যে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি। কিভাবে লিখতে পারছি দেখাই। Al3 অ্যালুমিনিয়াম, ধরো আমি হলদে দিয়ে মার্ক করছি। হ্যাঁ, অ্যালুমিনিয়াম, হলদেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। হ্যাঁ, আমি এখানে লিখে দিই। ইয়েলো হচ্ছে অ্যালুমিনিয়াম, আর ধরো ব্লুটা আমি করছি হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন পরমাণু। ইয়েলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কটা হাত? অ্যালুমিনিয়ামের 3টে হাত। একটা হাত, দুটো হাত, 3টে হাত। ঠিক আছে। অক্সিজেনের কটা হাত? অক্সিজেনের 2টো হাত, সে বেচারা 2টো হাত। তো অক্সিজেন, একটা অক্সিজেন এলো, এর 2টো হাত। তো এ কিভাবে যুক্ত হলো? এই একটা হাতের সাথে যুক্ত হলো, আবার এর তো 2টো হাত, ও এর 2টো হাতে যুক্ত হয়ে গেল। এবার এই অ্যালুমিনিয়াম কি করছে? তার একটা হাত ফাঁকা, তার তো একটা হাতে আরো কিছু দিতে লাগবে, আর একটা অক্সিজেন এলো, আর একটা অক্সিজেন এসে, দেখো অক্সিজেনের 2টো হাত, ও একটা হাত দিয়ে অ্যালুমিনিয়ামকে ধরলো। ঠিক আছে, একটা হাত দিয়ে অ্যালুমিনিয়ামকে ধরলো, কিন্তু অক্সিজেন তো আর একটা হাত রয়েছে, আর একটা হাত নিয়ে কি করবে? এবার অক্সিজেন কি করবে? আগের বারে অ্যালুমিনিয়ামের গন্ডগোল হচ্ছিল, এবার অক্সিজেনের গন্ডগোল। অক্সিজেন কি করবে আর একটা হাত নিয়ে? তো একে এবার বাঁচাতে এলো আর একটা অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আর একটা অ্যালুমিনিয়াম এলো। অ্যালুমিনিয়ামের আমরা জানি 3টে হাত, তো এখানে একটা হাত দিয়ে এটাকে ধরলো, অ্যালুমিনিয়ামের আরো 2টো হাত পড়ে রইলো, এবার আর 2টো হাতকে দিয়ে কি করবে সে? এটা বাঁচাতে আবার একটা তার অক্সিজেন এলো। অক্সিজেন বললো দাঁড়া, 2টো হাত আছে তো আমারও 2টো হাত আছে, আমি আসছি। অক্সিজেন আর একটা এলো, ও 2টো হাত দিয়ে এই 2টো হাতকে ধরে রাখলো। দেখো এই পুরো পার্টটায় আর কোনো হাত এক্সট্রা নেই, ফাঁকা ধরে আঁকড়ে রাখবার মতো আর কোনো হাত নেই। তার মানে কি আমরা বলতে পারি যে 2টো মৌল সঠিকভাবে যুক্ত হয়েছে, সঠিক যোজ্যতায় যুক্ত হয়েছে। এবার এই যখন যুক্ত হলো, এবার আমরা দেখি যে কতগুলো পরমাণু যুক্ত হলো। অ্যালুমিনিয়ামের কতগুলো পরমাণু যুক্ত হয়েছে? এই 1 আর এই 2। তার মানে দেখো Al2। অক্সিজেনের কতগুলো পরমাণু যুক্ত হয়েছে? অক্সিজেনের কতগুলো পরমাণু যুক্ত হয়েছে? 1, 2, 3। দেখো O3। তার মানে আমরা এখানে লিখছি কি Al2O3। ঠিক আছে, এত খাটবো তা বলে একটা এরকম সংকেত লিখতে? এত খাটবো, হাতটা আঁকবো না? কেন? উই আর স্মার্ট পিপল, রাইট? যারা সায়েন্স ল্যাবে পড়ে, উই আর স্মার্ট পিপল। আমরা স্মার্ট, আমরা জাস্ট দেখবো, আচ্ছা এই ব্যাপার, চলো ওকে, আমরা এইভাবে সলভ করব। ঠিক আছে, পরীক্ষার হলে যাতে, যতক্ষণ পরীক্ষার হল রয়েছে তার মোটামুটি 70% টাইমের মধ্যে আমরা কোয়েশ্চেন সলভ করব, দ্যাটস আওয়ার টার্গেট।
70% টাইমের মধ্যে আমরা সমস্ত লেখাপেখা শেষ করে দেবো। বাদ বাকি যে 30% টাইম থাকবে, সেই 30% টাইম একটু জল খেলাম, একটু বাথরুমে গেলাম, একবার রিভিশন করলাম যে ঠিক লিখেছি তো না ভুল লিখেছি। এটা আমরা করবো। উই আর স্মার্ট পিপল। সায়েন্স ল্যাবে যারা পড়ে তারা স্মার্ট পিপল। ওকে, আমরা এই এত কিছু তো কষ্ট করলাম, করবো না, আমরা একটু শর্টে করব। ঠিক আছে, শর্টে করব। দেখো এএল এর আমরা তো 3 চার্জ লিখছি, মানে 3+, এই যে 3+ যে চার্জটা লিখছি, আর অক্সিজেনের কি লিখছি আমরা 2- লিখছি। তো আমরা এটাকে ক্রস গুণ করি। ঠিক যেভাবে আমি যদি x/y = 5/9 লিখি বাই এনি চান্স, তাহলে আমরা কি, আমরা এখন ক্রস গুণ করতে শিখেছি, মানে আমরা এর পরেরটাই কি লিখবো, 9x = 5y, এটা তো আমরা লিখি। তো এখানেও ঠিক তাই, আমরা এখানে কি লিখছি, Al2O3, পজিটিভ নেগেটিভটা নিচ্ছি না এখন, Al2O3। তার মানে কি, দেখো যৌগের মধ্যে যে চার্জটা হয়, আমি তোমাদের এতক্ষণ ধরে এটাই বোঝালাম যে যৌগের মধ্যে তার যে চার্জটা হয় সেটাকে এরকম ক্রস মাল্টিপ্লাই করলেই আমরা সেই যৌগটাকে পেয়ে যেতে পারি, সেই যৌগের সংকেতটা আমরা পেয়ে যেতে পারি। এটা টোকা হয়েছে? পরের দুটো উদাহরণ দেখাই, পজ করো, এটা টোকো হয়ে গেছে, টোকা হয়ে গেছে, মুছে দিই। পরের বারে এত লিখবো না, ওই স্মার্ট পিপল। আমরা যদি এত বারবার করে লিখি তাহলে তো হয়ে গেল, পরীক্ষা দিতে গেলে তো খেলা শেষ, ও তো সময় বেরিয়ে চলে যাবে, আমরা লেখা শেষ করতে পারবো না। আমরা এত লিখবো না, আমরা শর্টে লিখবো, এবারে শুধু শর্টেই লিখবো আমরা। সেকেন্ড, অ্যালুমিনিয়াম অক্সাইড তো আমরা করে ফেললাম। সেকেন্ড যাচ্ছি আমরা অ্যামোনিয়াম সালফেটে যাচ্ছি। অ্যামোনিয়াম সালফেট আমরা কি দেখছি, NH4, কালো মার্কটা নিয়ে, NH4 তার চার্জ হচ্ছে 1, SO4 2-, তার চার্জ হচ্ছে 2, কেননা এই যে 2-, সেই জন্য তার চার্জ হচ্ছে 2। তার মানে আমরা এর সংকেত কি লিখছি, কাম অন ফার্স্ট কি লিখছি, সংকেত কি লিখছি, ক্রস মাল্টিপ্লাই করছি। তার মানে কি, NH4 হোল টু SO4, তাই তো, এটাই তো হওয়া উচিত। SO4 তো একটা, আর NH4 তো রয়েছে দুটো টোটাল, NH4 হোল টু SO4। ওকে, থার্ড, উই আর স্মার্ট পিপল, আমরা ফাস্ট। এটা পজ করো, এটা নিজে করো তো একবার দেখি, হয়ে গেছে? আমি করি। ওকে, কার্বন তার রয়েছে 4, হাইড্রোজেন তার রয়েছে 1, তার মানে কি CH4, C1 তো লেখার দরকার পড়ে না, H4 ক্রস করলাম, ক্রস মাল্টিপ্লাই করলাম, তো H4 মিথেন, CH4 শেষ। আসি, প্র্যাকটিস করি একটুখানি। ওকে, প্র্যাকটিস করি, চলো। আমি মাঝখানে দুটো করছি, ফার্স্টেরটা আর লাস্টেরটা তোমরা করবে, হোমওয়ার্ক থাকবে। আমি এটা করছি আর এটা করছি, ফসফরাস পেন্টাক্লোরাইড করছি। ও অ্যামোনিয়া তো দেখিয়ে দিলাম, ও না অ্যামোনিয়া দেখাইনি, সরি মিথেন দেখিয়েছি, অ্যামোনিয়া দেখাইনি। আমি দুটো করছি, কাম অন ফার্স্ট। পি এর রয়েছে 5, পি এর রয়েছে 5, আর সিএল এর রয়েছে 1, ফসফরাস পেন্টাক্লোরাইড। আমি ক্রস মাল্টিপ্লাই করলাম, তার মানে কি দেখাচ্ছি, PCl5, তাই তো, হিসাব তো তাই বলছে। ভেরি গুড। তারপরটা আসি, অ্যামোনিয়া, এন এর কি রয়েছে 3 যোজ্যতা, হাইড্রোজেনের কি রয়েছে 1 যোজ্যতা, ক্রস মাল্টিপ্লাই করলাম, কি দেখা গেল, NH3, তাই তো দেখাচ্ছে। গুড। বাদ বাকি দুটো করো, সালফার টেট্রাফ্লোরাইড আর কার্বন টেট্রাক্লোরাইড। এটা হোমওয়ার্ক দিয়ে দেবো, এটা হোমওয়ার্ক করো, খাতায় লিখবে, ছবি তুলবে, আমাকে পাঠাবে, মানে গ্রুপে পাঠাবে, ডিসকাশন হাব গ্রুপে পাঠাবে। আর এই যে এতবার বলছি না ছবি তুলবে, গ্রুপে পাঠাবে, এগুলো একসাথেই এক খাতার মধ্যে করে একসাথে একটা বা দুটো ছবি তুলবে, মানে একটা খাতাতে ওই একটা করে ছবি তুলে পাঠিয়ে দিলে ওরকম করবে না, একসাথেই করবে, শুধু লিখে দেবে যোজ্যতা বা কি, সেটাকে সেট করে ছবি তুলবে, সুন্দর করে তুলে পাঠাবে, কারণ অতগুলো ছবি দেখতে গেলে তো আমি পাগল হয়ে যাব। ওকে, তারপরে আসি, আবার প্র্যাকটিস করবো আমরা, আবার প্র্যাকটিস করি, চলো। ও, এখানে একটা জিনিস যেটা বলার দরকার, সেটা হচ্ছে আমরা তো এই ক্রস মাল্টিপ্লিকেশন ফর্মুলাই করলাম এতক্ষণ ধরে, মানে এখানে একটা কিছু, তার এখানে একটা যোজ্যতা কিছু, একটা এক্স, আবার এখানে একটা কিছু, তার এখানে একটা যোজ্যতা কিছু ওয়াই, আমরা ক্রস মাল্টিপ্লাই করলাম। তার মানে করলাম কি, প্রথমের যেটা ধরো, প্রথমেরটা এ, এটা হচ্ছে বি, তো আমরা করলাম হচ্ছে এ
টু দি এ হচ্ছে ওয়াই এবং এখানে হচ্ছে বি, সেটা হচ্ছে এক্স। আমরা তো এটা করলাম। তো আমরা আরেকটুখানি ইন ডেপথে শিখি। এটা তো ঠিক আছে, দিস ইজ অলসো ভেরি গুড, কিন্তু একটুখানি ইন ডেপথে আমরা শিখি কেন আমরা এটা করি, কেন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। আমি তো তখন হাত দিয়ে বোঝালাম, 2 হাত 3টে হাত 4টে হাত, আমরা হাত দিয়ে বোঝালাম। ঠিক এটাও তাই। কেন হাত, আমি কেন হাতটা দিয়ে বোঝালাম তার কারণটা আমি বোঝাই। সেটা হচ্ছে যে আমরা তো জানি যে কোনো পরমাণু সবসময় মানে নিস্তড়িত হয়, সে যদি ক্যাটায়ন না অ্যানায়ন গঠন করে তার আগে পর্যন্ত সে নিস্তড়িত হচ্ছে। ভেরি গুড। তো তাকে তো নিস্তড়িত করতে হবে, সেই নিস্তড়িত করবার জন্য তাকে তো প্রপার সংখ্যক পরমাণু দিতে হবে, দুটোরই প্রপার সংখ্যক পরমাণু দিতে হবে। সেটাই তো কারণ, আমরা যদি দুটোর প্রপার সংখ্যক পরমাণু দিই তবেই তো সেটা নিস্তড়িত হবে। যেমন আমি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো, আমি এটা তো আমি মুছে দিয়েছি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যে আমি হাতটা দেখাচ্ছিলাম, তো আমাকে তো সঠিক সংখ্যক অ্যালুমিনিয়াম, ওখানে যখন একটা হাত বেশি ছিল তখন একটা অক্সিজেন এলো, হাতটা একটা ধরলো। আবার যখন অক্সিজেন একটা হাত বেশি হলো তখন একটা অ্যালুমিনিয়াম এলো, সে একটা হাত ধরলো। এভাবে তো এগোচ্ছে। তো তার মানে কি, তার যে টোটাল পজিটিভ চার্জটা রয়েছে সেটা তার টোটাল নেগেটিভ চার্জের সমান হতে হবে, তবে তার প্রপার যোজ্যতাটুকু আসবে। এ দেখো সেম হিসাবে এখানে দেখো NaCl, Na প্লাস রয়েছে, Cl মাইনাস, সরি Cl মাইনাস রয়েছে। তো এখানে যোজ্যতা, এদের N এরও যোজ্যতা 1, Cl এরও যোজ্যতা 1, অর্থাৎ সোডিয়ামেরও যোজ্যতা 1, ক্লোরিনেরও যোজ্যতা 1। তার মানে এই যৌগটা কিভাবে গঠন হচ্ছে, NaCl হয়ে গেল। সোডিয়াম সালফেট, দেখো সোডিয়ামের একটা প্লাস কিন্তু SO4 এর রয়েছে দুটো মাইনাস, অর্থাৎ সোডিয়াম এর দুটো যোগ করবে মানে Na2SO4, এটা হবে। থার্ডেরটা যাই, ম্যাগনেসিয়ামের দেখো দুটো প্লাস রয়েছে, ক্লোরিনের একটা মাইনাস রয়েছে, তার মানে ম্যাগনেসিয়াম কিন্তু একটা থাকবে কিন্তু ক্লোরিন হয়ে যাবে দুটো, কারণ ম্যাগনেসিয়াম তো দুটো হাত, দুটো ক্লোরিনকে হচ্ছে, ক্লোরিনের একটা হাত, তো দুটো ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হচ্ছে। সেম হিসাব ক্যালসিয়াম ক্লোরাইড, কাম অন ফাস্ট, CaCl2, কারণ সি এর মাথায় দুটো প্লাস রয়েছে, ক্যালসিয়ামের মাথায় দুটো প্লাস রয়েছে। আবার জিঙ্ক অক্সাইড, তার মানে কি, এ দেখো এর দুটো মাইনাস এর দুটো প্লাস, মানে কি হতে পারে, Zn2O2 না। এতক্ষণ ধরে খুব ফোর্সে করলাম, এবার এটা কাট করে কাটলাম না, দরকার পড়ে না। যখন এই দুটো পাওয়ার এক হয়ে যায় না, দুটোর অণুর যে টোটাল মানে পরমাণু সংখ্যা যেটা রয়েছে সে দুটো যখন এক হয়ে যায় না, তখন এই পরমাণু সংখ্যা দেওয়ার দরকার পড়ে না, আমরা এটাকে লিখতে পারি ZnO। যদি দুটো এক হয়ে যায় তাহলে আমরা এটা লিখতে পারি। ওকে, তারপরে আবার অ্যালুমিনিয়াম অক্সাইড, কাম অন ফাস্ট, কি হবে, Al2O3, এইমাত্র বললাম তো Al2O3। তারপরেরটা, ওকে ওয়েট, এইটা যেটা রয়েছে না, এইটার আমি কিছু করাবো, বাদ বাকি পুরোটা হোমওয়ার্ক থাকবে। করি, এসো, নাকি পুরোটাই হোমওয়ার্ক দেবো, না পুরোটাই হোমওয়ার্ক থাক, এটা পুরোটা সলভ করবে, পুরোটা সলভ করো, দেখবো কোথায় ভুল হয়েছে। যদি পুরোটা সলভ করো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার ভিডিওটা রিমাইন্ড করো, সেখান থেকে দেখতে দেখতে এসো, কিন্তু এটা পুরোটা সলভ করো, পুরোটা সলভ করো, তারপর আমি বলে দেবো কোথায় কি ভুল হয়েছে। তারপরে স্লাইডে যাই। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ। এতক্ষণ ধরে আমরা যে লিখছিলাম Al2O3, এগুলো তো একটা সমীকরণ, ইকুয়েশন, এগুলোকে আমরা কিভাবে লিখি। দেখো সমীকরণের একটা খুব বেসিক জিনিস রয়েছে, সেটা হচ্ছে বিক্রিয়ক প্লাস বিক্রিয়ক ইজ ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থ। অর্থাৎ একটা কোনো পদার্থ অন্য আর একটা পদার্থের সাথে যখন বিক্রিয়া করছে, আমরা মাঝখানে তখন প্লাস সাইনটা দিচ্ছি। যখনই একটা পদার্থ অন্য কোনো পদার্থের সাথে বিক্রিয়া করে তখন আমরা মাঝখানে প্লাস সাইন দিই। ইজ ইকুয়াল টু দিই, বিক্রিয়াজাত পদার্থ লিখতে আমরা ইজ ইকুয়াল টু দিয়ে বিক্রিয়াজাত পদার্থটাকে লিখি। এই ইজ ইকুয়াল টুর ওপরে দেখো এখানে অনুঘটক লেখা রয়েছে, অনুঘটকটা আপাতত জানবার দরকার নেই। অনুঘটক মিন্স যেটা বিক্রিয়াটা হতে হেল্প করে, কিছু ক্ষেত্রে অনুঘটক লাগে, কিছু ক্ষেত্রে অনুঘটক লাগে না। ঠিক যেরকমভাবে বিয়ের পাত্রপাত্রীর জন্য ঘটক আমরা কন্ট্যাক্ট করি, কেননা পাত্র এবং পাত্রীর যোগাযোগ করিয়ে দেয় ঘটক, তো কিছু ক্ষেত্রে পাত্র এবং পাত্রীর যোগাযোগের জন্য ঘটক দরকার পড়ে, কিছু কিছু ক্ষেত্রে ঘটকের দরকার পড়ে না, তারা এমনি যোগাযোগ করে নেয়। সেম এইটাই সেম জিনিস, অনুঘটক হচ্ছে এরকম, অনুঘটক হচ্ছে এই বিক্রিয়াটা হতে সাহায্য করে, এটাই অনুঘটক। কিন্তু অনুঘটক তোমাদের এই সিলেবাসে নেই, তোমরা আরেকটু উঁচু ক্লাসে গেলে অনুঘটকটা পড়বে। তো আমরা যখন রাসায়নিক বিক্রিয়া লিখি তখন আমরা ঠিক এভাবেই লিখি, দেখো বিক্রিয়ক প্লাস বিক্রিয়ক ইজ ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থ, মানে এখানে একটা কিছু এক্স
প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড। আমরা এরকম ভাবে লিখতে থাকি যে বিক্রিয়ক প্লাস বিক্রিয়ক বিক্রিয়াত পদার্থ, যে দুটো পদার্থ বিক্রিয়া করছে সেই দুটো পদার্থ হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক একটাও হতে পারে, একটা বিক্রিয়ক থেকে দুটো বিক্রিয়াজাত পদার্থও হতে পারে, সেটাও হতে পারে, সেটাও পসিবল। এই যে যেটা ফার্স্ট মানে প্রাইমারি যে প্রোডাক্টটা সেটা হচ্ছে বিক্রিয়ক, এবং বিক্রিয়ার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এই তিনটা টার্ম খুব দামি। কেন? আমরা আসছি সেটাতে। দেখো, আমরা যখনই কোনো রাসায়নিক বিক্রিয়া পড়ব, সেই রাসায়নিক বিক্রিয়ার একটা খুব ফান্ডামেন্টাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান। হোয়াট ডু আই মিন বাই সমতা বিধান? সমতা বিধান হচ্ছে, ধরো আমি আমার হাতে কিছু চাল নিলাম, অল্প কিছু চাল নিলাম, আর আমার আরেক হাতে অল্প কিছু ডাল নিলাম, দুটো চাল ডাল মিশিয়ে দিলাম, তো সেখানে চাল ডাল মিক্স হয়ে গেল। তো আগেরটা শুধু চাল ছিল, শুধু ডাল ছিল, এবার চাল ডাল মিক্স করে দিলাম। এবার যখন চাল ডাল মিক্স করে আমি যখন দেবো, আমি যতগুলো চাল নিয়েছিলাম, সংখ্যায় যতগুলো চাল নিয়েছিলাম, আর এ হাতে যতগুলো ডাল নিয়েছিলাম, সেই চাল ডালের সংখ্যাটা তো একই রয়েছে। চাল ডালের সংখ্যা তো চেঞ্জ হয়নি, আমার হাত থেকে তো কোনো চাল ডাল পড়ে যায়নি, আমি তো বলিনি। তার মানে চাল এবং ডালের সংখ্যাটা তো সমান রয়েছে। মানে এ হাতে এখানে যখন কতটা চাল কতটা ডাল যখন ছিল, মিক্স করে যখন আমি একটা হাতে নিয়ে নিচ্ছি, তখন সেখানে চাল এবং ডালের সংখ্যা সমান রয়েছে, রাইট? এখানেও ঠিক তাই। দুটো বিক্রিয়ক পদার্থের, সেই দুটো বিক্রিয়ক পদার্থ দুটো মৌল হতে পারে, দুটো যৌগ হতে পারে, একটা মৌল একটা যৌগ হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু তাদের যে অণুগুলো রয়েছে, তাদের যে পরমাণুগুলো রয়েছে, সেই টোটাল পরমাণু সংখ্যা তো সমান হবে দুটো সাইডেই। এইটাকে বলা হয় রাসায়নিক সমতা বিধান। আমরা যে কোনো একটা বিক্রিয়াকে যখন আমরা এইভাবে সমতা বিধান করি, পরমাণু সংখ্যাগুলোকে সমতা বিধান করি, অর্থাৎ দুটো সাইডেই আমরা সমান করি, সেটাকে আমরা বলছি রাসায়নিক সমতা বিধান। সমতা বিধান কিভাবে করছি দেখো। ফার্স্ট একটা এমনি সহজ দিয়ে শুরু করি। ফার্স্টে দেখো, C+O2 ইজ ইকুয়াল টু CO, কার্বন মনোঅক্সাইড। একটু গড়বড় লাগছে না? একটু গন্ডগোল লাগছে না? কি গন্ডগোল একটু দেখি। দেখো, সি কার্বন একটা পরমাণু রয়েছে, অক্সিজেনের দুটো পরমাণু রয়েছে, কিন্তু এই লাস্টে যখন আসছে দেখো কার্বনের একটা আর অক্সিজেনের একটা, মানে কার্বন তো একটা ঠিক আছে, কার্বনটা ঠিক আছে, কিন্তু অক্সিজেন একটা কেন হয়ে যাচ্ছে? আর একটা অক্সিজেন কোথায় গেল? এইটাই হচ্ছে সমতা বিধান। আমরা কিভাবে এবার সমতা বিধান করব দেখে নিই। দেখো, আমরা ফার্স্টে যে কোনো একটা সাইড থেকে শুরু করি, হয় বাঁ নয় ডান। আমি এইটায় ডান সাইড থেকে শুরু করলাম। কিভাবে শুরু করলাম? আমি এটা অন্য কালার নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, C+O2 ইজ ইকুয়াল টু CO। আমি একটু গ্যাপ করে লিখলাম, কারণ মাঝখানে আমি যাতে সংখ্যাগুলো লিখতে পারি। এবার আমার এখানে অক্সিজেন দুটো, আমার এখানে অক্সিজেন একটা। অক্সিজেনকে ফার্স্টে আমি সমান করি, অক্সিজেনকে আমি 2 করলাম। এখানে তো আমি 2 লিখতে পারবো না, কারণ যৌগটা তো কার্বন মনোঅক্সাইড, রাইট? যৌগটাই তো কার্বন মনোঅক্সাইড। আমি তো এখানে করলে তো কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল, সেটা তো হচ্ছে না, কার্বন মনোঅক্সাইডই হচ্ছে। তো আমি অক্সিজেন ডাই করবার জন্য 2CO করলাম, দুটো আমি টোটাল CO পরমাণু করলাম। তার মানে কি, আমার অক্সিজেন দুটো হয়ে গেল। অক্সিজেন এভাবেও দুটো হয়, এভাবেও তো দুটো হয়। অক্সিজেন একটা পরমাণু, অক্সিজেন দুটো রয়েছে, এবং দুটো পরমাণু যুক্ত অক্সিজেন একটা রয়েছে, সেমই তো জিনিস, দুটোই তো অণু। 2CO করলাম, মানে অক্সিজেনের দুটো পরমাণু সমান হয়ে গেল। এবার একটা গন্ডগোল, এবার কার্বনটা একটা বেশি হয়ে গেল। কার্বন তো এদিকে একটা রয়েছে, এদিকে 2C, দুটো হয়ে গেল। তাহলে কি করতে হবে? আমি এই সাইডে কার্বনটাকে সমান করলাম, মানে 2C করলাম। দেখো, এখানে কার্বন দুটো, অক্সিজেন দুটো, এখানেও কার্বন দুটো, অক্সিজেন দুটো। এটাকে বলা হচ্ছে রাসায়নিক সমতা বিধান। আমরা যেভাবে সমতা বিধান করি, তার মানে আমরা এর ফাইনাল বিক্রিয়াটা কি লিখতে পারবো? 2C+O2 ইজ ইকুয়াল টু 2CO। এটা হচ্ছে রাসায়নিক সমতা বিধান করবার পর রাসায়নিক সমীকরণের অবস্থা। এটা টোকা হয়ে গেছে? পজ করে টোকো, আমি মুছবো। মুছে দিলাম। আমরা একটু জটিলে যাই। হ্যাঁ, একটা তো সহজ দেখলাম, একটা জটিল করি। 5 নম্বরটায় যাই, 5 নম্বরটা করি। AgNO3 plus H2S is equal to Ag2S plus HNO3।
ওকে, এখানে দেখো কতগুলো মৌলের পরমাণু আছে, দেখো Ag রয়েছে, N রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, সালফার রয়েছে, তাই তো 5খানা রয়েছে। তোমাকে 5খানা মোট সলিউশন করতে হবে, আমি যাই করি না কেন আমাকে 5খানা সলিউশন করতে হবে। ওকে, সলিউশনে আসি। AgNO3 প্লাস, একটুখানি গ্যাপ করলাম যাতে আমি লিখতে পারি, H2S ইজ ইকুয়াল টু, আবার একটু গ্যাপ, Ag2S প্লাস একটু গ্যাপ করলাম, HNO3। আমরা ফার্স্টে Ag তে যাই, রাইট? Ag তে যাই, সিলভারে যাই ফার্স্টে। Ag হচ্ছে সিলভার, রূপো তার সংকেত। সিলভারে যাই। সিলভার এদিকে কটা? একটা। এদিকে সিলভার কটা? দুটো। গন্ডগোল লাগছে, এদিকে সিলভার আমাকে দুটো করতে হবে, আমি দুটো করলাম, হয়ে গেল। সিলভার আমার হয়ে গেল। আমার 5টা কি কি টার্গেট ছিল? সিলভার, একটু গ্যাপ করে লিখি, সিলভার ছিল, নাইট্রোজেন ছিল, অক্সিজেন ছিল, হাইড্রোজেন ছিল, আর সালফার ছিল। তার মধ্যে সিলভার আমার হয়ে গেল। সিলভারের কাজ শেষ, সিলভার দুদিকে সমতা বিধান হয়ে গেছে। ওকে, কি পড়ে রয়েছে তারপরে? আমরা এবার নাইট্রোজেনে যাই। নাইট্রোজেন কটা রয়েছে? নাইট্রোজেন এখানে রয়েছে দুটো, 2NO3, মানে দুটো নাইট্রোজেন রয়েছে, তাই তো? দুটো নাইট্রোজেন রয়েছে। এদিকে নাইট্রোজেন কোথায় রয়েছে? এদিকে একটা রয়েছে। গন্ডগোল, দুটো করতে হবে আমাকে। ওকে, দুটো করি, দুটো নাইট্রোজেন করলাম, তার মানে নাইট্রোজেন আমার সলভ হয়ে গেল। আমি একটা একটা করে যাচ্ছি, দেখো এদিকে দুটো নাইট্রোজেন রয়েছে, ওদিকে দুটো নাইট্রোজেন আমি সলভ করে দিলাম, ভেরি গুড। এবার আসি অক্সিজেনে, অক্সিজেন করি। এদিকে অক্সিজেন কটা রয়েছে? 3 দুগুণে 6। এদিকে অক্সিজেন কটা রয়েছে? 3 দুগুণে 6, ঠিকই তো? তার মানে অক্সিজেন অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে, ভেরি গুড, খাটতে হলো না। ওকে, হাইড্রোজেনে আসি এবারে। হাইড্রোজেন এদিকে কতগুলো রয়েছে? দুটো। এদিকে কতগুলো রয়েছে? দুটো। হাইড্রোজেনও সলভ হয়ে গেল, বাহ, অসাধারণ। সালফারে আসি এবারে। সালফার এদিকে কটা রয়েছে? একটা। এদিকে সালফার কটা রয়েছে? একটা, বাহ, সালফারও সলভ হয়ে গেল, নাইস। তাহলে এর সমতা বিধান করা রাসায়নিক সমীকরণটা কি হবে? 2AgNO3 প্লাস H2S ইজ ইকুয়াল টু Ag2S প্লাস 2HNO3, হয়ে গেল সমতা বিধান। কি আছে এর মধ্যে? কিছুই নেই। উইদিন সেকেন্ডস আমরা সলভ করে ফেলতে পারি, উই আর স্মার্ট পিপল, উইদিন সেকেন্ড সলভ করবো আমরা। ওকে, চলো পরেরটা, আর একটা জটিল করি। এটা টোকা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, পুরোটা পজ করে টুকে নাও, আমি মুছে দিই। নাও, টুকে নাও, হয়ে গেছে, মুছে দিই। আরেকটাই আসি, কোনটা করবো? জটিল কোনটা লাগছে? 4 নম্বরটা জটিল লাগছে না 5 নম্বরটা জটিল, 3 নম্বরটা জটিল লাগছে? কোনটা করবো? যে কোনো একটা করবো, বাদ বাকিটা তোমরা করবে। একটা করবো, যে কোনো, কোনটা করবো? চলো 4 নম্বরটা করি, 4 নম্বরটা একটু জটিল, 4 নম্বরটা করি, চলো। 4, আমি 1, 4 আর 5 করলাম তো, আমি 1 করলাম, 4 করছি এখন, 5 করলাম, 3টা করলাম তো, বাদ বাকি যেগুলো রয়েছে 2, 3, 6, 7, 8, 9, 10, এটা হোমওয়ার্ক থাকবে, বাড়িতে সমতা বিধান করবে, খাতায় করবে, ছবি তুলবে, আমাকে পাঠাবে। সো উই আর স্মার্ট পিপল, আমরা জটিলটা আগে সলভ করি, আমরা জটিলটা সলভ করি। 4 নম্বরটা সলভ করি। 4 নম্বরটা কি রয়েছে? 2PB lead NO3 whole 2 is equal to PBO plus NO2 plus O2, ঠিক আছে? আমরা সলভ করছি। আমরা এখানে কটা এলিমেন্ট পাচ্ছি দেখো, আমরা 3টে এলিমেন্ট পাচ্ছি। কি কি এলিমেন্ট পাচ্ছি? PB, N এবং O, 3টেই তো পাচ্ছি। লেড, নাইট্রোজেন এবং অক্সিজেন, 3টে পাচ্ছি। আমরা সলভ করতে শুরু করি। এসো, ইয়েলো, ওকে। সো 2PB NO3 whole 2 is equal to PBO, আমি একটু ছোট ছোট করে লিখছি, NO2 plus O2,
আমরা সলভ করতে শুরু করি স্কাই কালারটা নিয়ে। ওকে, দেখো আমরা ফার্স্টে পিবি দিয়ে শুরু করি, লেড দিয়ে শুরু করি। লেড এদিকে কত রয়েছে? দুটো। এদিকে লেড কটা রয়েছে? একটা। গন্ডগোল, আমি দুটো লেড করলাম, ঠিক আছে, দুটো লেড মানে লেড আমার সলভ হয়ে গেল, পিবি সলভ হয়ে গেল। বাদ বাকি পড়ে রয়েছে কি? নাইট্রোজেন আর অক্সিজেন। ওকে, সলভ করি। উই আর স্মার্ট পিপল, আমরা তো সলভ করে নেবো, কি আছে। ওকে, ওকে, সো নাইট্রোজেনে আসি। নাইট্রোজেন কটা রয়েছে? দুটো নাইট্রোজেন রয়েছে। কিভাবে দুটো নাইট্রোজেন? অনেকে প্রশ্ন, কিভাবে দুটো নাইট্রোজেন? একটাই তো রয়েছে, NO3 রয়েছে, হোল 2 রয়েছে তো, দুটো নাইট্রোজেন তো। দেখো NO3 এবং NO3 এরকম তো রয়েছে দুটো, এটা তো এরকম দুটো রয়েছে, সেই জন্যই তো হোল 2 দেওয়া রয়েছে। তো এখানে নাইট্রোজেন কটা? দুটো। নাইট্রোজেন কটা? দুটো। দুটো নাইট্রোজেন রয়েছে, দুটো নাইট্রোজেন রয়েছে, কনফার্ম দুটো নাইট্রোজেন রয়েছে। আরে সামনে তো 2 রয়েছে আর একটা, মানে এখানে দুটো নাইট্রোজেন কিন্তু 2 দুগুণে 4টে নাইট্রোজেন রয়েছে টোটাল। এই সাইডে টোটাল 4টে নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেন এই সাইডে 4টে রয়েছে। এই সাইডে তো আমাকে কিছু করতে হবে, 4টে নাইট্রোজেন রয়েছে, এখানে একটা নাইট্রোজেন রয়েছে, তার মানে আমাকে এখানে 4 দিতে হবে একটা। 4টে নাইট্রোজেন রয়েছে এদিকে। আরেকবার বোঝাই, এ দেখো NO3 দুটো রয়েছে, NO3 আমি ফার্স্টে এই পার্টটুকু করছি, হ্যাঁ ফার্স্টে এই পার্টটুকু করছি। NO3 দুটো রয়েছে, তার মানে দুটো নাইট্রোজেন হলো। কিন্তু এ তো দুটো, টোটাল যে অণুটা রয়েছে সেটা তো দুটো রয়েছে, তার মানে কি একটা পরমাণুতে দুটো নাইট্রোজেন রয়েছে, তার মানে টোটাল যে অণুটা দুটো টোটাল যদি রয়েছে তাহলে তার টোটাল নাইট্রোজেন সংখ্যা কত? 4টে। তো আমি এখানে 4NO2 করলাম, নাইট্রোজেন আমার সলভ হয়ে গেল। অক্সিজেন পড়ে রয়েছে, অক্সিজেনটা আবার সলভ করি। অক্সিজেন কটা রয়েছে? দেখো 3 আর 3 6, এই ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট আমি যে এই ব্র্যাকেটটা দেখালাম, এই ব্র্যাকেটের মধ্যে কত রয়েছে? 6। এদিকে কত রয়েছে? 6 দুগুণে 12টা, অক্সিজেন রয়েছে 12টা। আমি এখানে অক্সিজেন সলভ করছি, অক্সিজেন আমার এখানে কতগুলো হয়েছে বলো তো? 2 4 দুগুণে 8, মানে হয়েছে 10টা, তাই তো? 4 দুগুণে 8 আর 2 10। এদিকে আমার রয়েছে কটা? 12টা। এদিকে আমার লাগবে কত? দুটো। দেখো দুটোই রয়েছে, অক্সিজেনে কিছু দেওয়ার দরকার নেই। সো আমরা সলভ করব কিভাবে? এটার সলিউশন কি হবে? গ্রিন দিয়ে বোঝাই। এটার সলিউশন কি হচ্ছে? 2Pb হোল NO3 2 is equal to 2PbO plus 4NO2 plus O2, এটা হচ্ছে সলিউশন। বাদবাকিগুলো করবে, খাতায় করবে, করে এগুলো বাদবাকিগুলো হোমওয়ার্ক রইলো, বাদবাকিগুলো খাতায় করবে, খাতায় করে ছবি তুলবে, ডিসকাশন হবে, পাঠাবে। আমি বলবো বাদবাকিটা কার ঠিক হয়েছে কার ভুল হয়েছে, যার ভুল হবে কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক করতে হবে সেটা আমি করে নেবো। যদি এই জায়গাটা বুঝতে অসুবিধা হয় আরেকবার ভিডিওটা রিমাইন্ড করো, সেখান থেকে আবার দেখতে দেখতে এসো। ওকে, আমরা পরের স্লাইডে যাই। আমরা প্রায় লাস্টের দিকে এসে গেছি, বেশিক্ষণ নেই আর, 2 ঘন্টার ক্লাস হয়ে গেছে প্রায়, মানে প্রায় 2 ঘন্টা হচ্ছে, ঠিক আছে। খুব বোরিং লাগছে কি ক্লাসটা? বোরিং লাগছে না তো? যেভাবে পড়াচ্ছি খুব বোরিং লাগছে কি? খুব ডেটা তথ্য এরকম দিয়ে কিছু করাচ্ছি কি? না, একদমই না। আমরা এভাবেই ক্লাস করি, উই আর স্মার্ট পিপল। আমরা বলছি তো আমরা এভাবে, উই আর স্মার্ট পিপল। আমরা জাস্ট বুঝে নিই, ও কিচ্ছু যায় আসে না, জাস্ট পরীক্ষার খাতায় কোয়েশ্চেন দেখবো, সলভ করবো। খাতায় কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন, ও যিনি টিচার রয়েছেন, যিনি ইনভিজিলেটর রয়েছেন, তিনি যখন কোয়েশ্চেন দেবেন, কোয়েশ্চেনটা একবার দেখবো, মনের ভেতর সলভ হয়ে গেছে অলরেডি, ভাবতে হবে না আমাদের, জাস্ট খাতাটা পাওয়ার অপেক্ষা। খাতা পাবো, সলভ করতে শুরু করবো। দ্যাটস হাউ সায়েন্স ল্যাব ওয়ার্কস। এই জন্যই তো সায়েন্স ল্যাব, এই জন্যই তো তোমরা ভিডিওটা দেখছো। ইউ আর স্মার্ট পিপল। ওকে, সো রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। এই যে আমরা এতক্ষণ রাসায়নিক বিক্রিয়া পড়লাম, সমতা বিধান করলাম, রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন রকম পার্টগুলোকে দেখলাম, তাদের যোজ্যতাগুলো দেখলাম, যোজ্যতার মাধ্যমে তারা রাসায়নিক বিক্রিয়া তারা অংশগ্রহণ করলো, তারা একটা বিক্রিয়ক মানে দুটো বিক্রিয়ক একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করলো। ভেরি গুড। ওকে, এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো, সেই রাসায়নিক বিক্রিয়া অ্যাকচুয়ালি 4 প্রকার হয়। 4 প্রকার বিক্রিয়া কি কি? একটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কি? মানে কোনো একটা পরমাণু এবং কোনো একটা আলাদা পরমাণু দুটোর বিক্রিয়া করলে পরবর্তী যে পরমাণুটা হচ্ছে, এ একদম কোনো দিকে বেশি কিছু পরিশ্রম না করে ও সোজাসুজি এরমভাবে দুটো একসাথে জুড়ে যাচ্ছে। এটা আমরা আসছি, সবকটা সংজ্ঞাতেই আমরা আসছি, এভাবে একসাথে জুড়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, এটাকে বলে প্রত্যক্ষ সংযোগ।
বিয়োজন বিক্রিয়া কি? এর ঠিক উল্টোটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, মানে একটা কিছু এরকম ছিল সেখান থেকে ভেঙে গিয়ে এরকম দুটো আলাদা হয়ে গেল, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন কি? প্রতিস্থাপনটা একটু বোঝাই, আছে সংজ্ঞাগুলো আছে, সংজ্ঞাগুলো তো আমি বোঝাচ্ছি। প্রতিস্থাপন কি? ধরো একটা কিছু একটা ছিল, একটা পরমাণু ছিল, আর এই সাইডে এদিকে দুটো পরমাণু, এরা দুজন বন্ধু, খুব ভালো বন্ধু, এরা একসাথে ছিল, এই দুটো এরা দুজন ভালো বন্ধু, ঠিক আছে, এরকম ছিল। তো এদের মধ্যে বিক্রিয়া হলো, বিক্রিয়া হঠাৎ করে কি করলো, এ হলদেটা কি করলো, এ সাদাকে বললো চল ফট এখান থেকে, তোর জায়গাটা আমি নেবো, বেরিয়ে যা, তুই একা থাক, যা পালা। তো এই বিক্রিয়ার ফলে হঠাৎ কি হলো, ওরা দুই বন্ধু বসেছিল, ওই দুই বন্ধুর একটাকে তুলে দিয়ে এ হলদেটা কি করলো, ওই নীলটাকে নিজের পাশে নিয়ে নিল, এদের সাদাটা বেচারা একা পাশে পড়ে রইল। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে প্রতিস্থাপন করে দিল, ওকে বললে যা ভাগে এখান থেকে, তুই চলে যা, দরকার নেই তোর, চল। প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, আর বিনিময় বিক্রিয়া, বিনিময় বিক্রিয়াটা কি? বিনিময় প্রথা যেরকম, ধরো এখানে একটা ছিল একটা পরমাণু, সে একটা পাশে আর একটা পরমাণুর সাথে বসেছিল, সাদা কালো বসেছিল, প্লাস বিক্রিয়া হচ্ছে, কার সাথে বিক্রিয়া হচ্ছে, ধরো একটা পরমাণু, সে বসেছিল হচ্ছে ধরো একটা সবুজ পরমাণু, না সবুজটা বোঝা যাচ্ছে না, নীল পরমাণুর সাথে, এটা এরকম বসেছিল, কারণ বসেছিল দুজনে, বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পর কি করলো, এ কালোটা গিয়ে এখানে হলদের সাথে জুড়ে গেল, নীলটা গিয়ে এখানে সাদার সাথে জুড়ে গেল, দুজনে জায়গাটাকে বিনিময় করে নিল শুধু, মানে এর যখন রেজাল্ট বেরোলো তখন এর হলো কি, বিক্রিয়াটা হওয়ার পরে কি হলো, একটা সাদা তার সাথে হলো একটা নীল, সাদার সাথে কালো ছিল, নীল হয়ে গেল হঠাৎ করে, ঠিক আছে, প্লাস আর এই কালোর একটা পরমাণুর সাথে একটা হলদে পরমাণু যোগ হয়ে গেল, লে, এটা হচ্ছে প্রতিস্থাপন, বিনিময় বিক্রিয়া। এই 4 ধরনের বিক্রিয়া হয়, সমস্ত রাসায়নিক বিক্রিয়া এই 4 ধরনের বিক্রিয়ার উপর বেস করেই হয়। এবার আমি তো এটা জাস্ট একটা ফানি ওয়েতে বোঝালাম, এবার একটুখানি বেটার বুঝি আমরা। ওকে, সো কি কালার আছে, ওকে ইয়েলো। দেখো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া আমরা 1 নম্বরে দেখছি, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া আমরা কিভাবে পাচ্ছি? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ার ফলে বিক্রিয়ক পদার্থগুলি সরাসরি যুক্ত হয়ে যৌগ গঠন করছে, সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে। আমি বললাম কি, এই যে একটা এই ছিল, একটা নীল ছিল, দুজনে একদম সুন্দর মেয়ে, দুজনে মিলে একসাথে একটা ঘর করছে আর কি, ঠিক আছে, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার আমরা উদাহরণ কি পাচ্ছি? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া আমরা উদাহরণ পাবো হচ্ছে, ধরো 2H2 plus O2 is equal to H2O, 2H2O সমতা বিধান করলাম। দেখো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল, মিলে জল হয়ে গেল। আচ্ছা আমি একটু মানে সমতা বিধান দেখি ঠিক করলাম, হাইড্রোজেন কত, 2 দুগুণে 4, এদিকে হাইড্রোজেন কত, 2 দুগুণে 4, ঠিক আছে, অক্সিজেন কত, 2, এদিকে অক্সিজেন কত, 2, ঠিক আছে, তো আমরা সমতা বিধান পারফেক্ট। ওকে, আচ্ছা আরো একটা উদাহরণ নেই প্রত্যক্ষ সংযোগের, কি উদাহরণ নেওয়া যায়? N2 plus 3H2, N2 plus 3H2, হ্যাঁ ঠিক আছে, is equal to NH3, 2NH3, তাই তো? হ্যাঁ, দেখো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, নাইট্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, মিলে গেল, অ্যামোনিয়া হয়ে গেল, হয়ে গেল। সমতা বিধান হয়েছে কিনা একবার দেখে নি। আচ্ছা সমতা বিধান দেখো, নাইট্রোজেন দুটো, ঠিক আছে, হাইড্রোজেন 3 দুগুণে 6টা, হাইড্রোজেন 3 দুগুণে 6টা, ঠিক আছে, সমতা বিধান একদম ওকে। এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, এটাকে বলা হয় প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, মানে দুটো বিক্রিয়ক পদার্থ সুন্দরভাবে জুড়ে গেল, এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। পরেরটা আমরা আসি বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কি পড়লাম? প্রত্যক্ষ সংযোগের ঠিক উল্টো, মানে একটা যৌগ ছিল সেটাকে কিছু একটা করে ভেঙে দিয়ে দুটো আলাদা মৌল হয়ে গেল। আমরা পড়ি, যে বিক্রিয়ার ফলে বিক্রিয়ক পদার্থ
তাপ বা তড়িতের প্রভাবে বা যে কোনো কিছুর প্রভাবে ভেঙে গিয়ে একাধিক বিক্রিয়াজাত মৌল বা যৌগে পরিবর্তিত হয়। একটা যৌগ ছিল, সেখান থেকে ভেঙে গিয়ে সে একাধিক মৌল বা যৌগে পরিবর্তিত হয়ে গেল, এটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়াটা উদাহরণ আমরা কি পড়বি? বিয়োজন বিক্রিয়া উদাহরণ হচ্ছে চুনাপাথর CaCO3, চুনাপাথর CaCO3 কে আমরা যদি তাপ দিই, আমরা যদি এখানে তাপ প্রয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে CaO+O2, এটা হচ্ছে পোড়াচুন, মানে আমরা চুনাপাথরের সংকেত হচ্ছে এটা CaCO3, চুনাপাথরকে যদি আমরা হিট দিই তাহলে আমরা পাবো হচ্ছে পোড়াচুন এবং অক্সিজেন, এই দুটো পাবো। এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, এটাকে বলা হয় বিয়োজন, অর্থাৎ একটা যৌগ থেকে ভেঙে যাচ্ছে, দুটো যৌগ সৃষ্টি হচ্ছে। তো আচ্ছা, আমরা আরেকটা দেখি, জলেরটা দেখি। 2H2O = 2H2+O2, ঠিক করলাম তো? হ্যাঁ, সমতা বিধান ঠিক আছে, 2 × 4 2 × 4, অক্সিজেন দুটো, ঠিক আছে, ভেরি গুড, ওকে। সো এটাও দেখো, আমরা যখন H2O এটাকে আমরা যখন তড়িৎ ইলেকট্রিফাইড করছি, তখন আমরা দুটো হাইড্রোজেন পাচ্ছি, দুটো অক্সিজেন পাচ্ছি। তো এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, মানে একটা থেকে দুটো আলাদা আলাদা ভেঙে যাচ্ছে, দিস ইজ বিয়োজন বিক্রিয়া। ওকে, সো আমরা থার্ডেরটায় যাই। থার্ডেরটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ওই যে পড়লাম প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে পাশাপাশি বসেছিল দুজন, একজন এলো আরেকজনকে হাঁটিয়ে দিয়ে চলে গেল, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কিরকম? যে বিক্রিয়ার ফলে বিক্রিয়ক পদার্থের একটি মৌল বিক্রিয়ক পদার্থের অন্য একটি মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করে নেয়, তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। কিভাবে? একটু উদাহরণের মাধ্যমে বুঝি। ধরো Fe, কি লিখলাম আমি, ভুলভাল লিখছি কেন? ধরো Fe প্লাস CuSO4, এটা হচ্ছে কপার সালফেট। কপার সালফেট করলে এর বিক্রিয়াটা হয় FeSO4 প্লাস Cu, কপার থিতিয়ে পড়ে। এ দেখো প্রতিস্থাপন করছে, ফের এখানে এই যে Fe পরমাণুটা রয়েছে, সেটাই CuSO4 এর এই কপারটাকে সরিয়ে দিচ্ছে। সে একা ছিল, লোহা কিন্তু একা ছিল, সেই Cuটাকে সরিয়ে দিয়ে সে এই জায়গাটা দখল করছে, দেখো FeSO4 গঠন করছে, আর Cu কে ধাক্কা মেরে সে বাইরে পাঠিয়ে দিচ্ছে। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ এই কপারকে ও প্রতিস্থাপিত করে দিচ্ছে, করে দিয়ে নিজে বসে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা আরেকটা উদাহরণ দেখব, আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ হচ্ছে Zn প্লাস CuCl2 হয়ে যায় এখানে ZnCl2 প্লাস Cu, আবার সেই কপার পালাচ্ছে। ওকে, সো এখানেও দেখো, এখানেও ঠিক সেম জিনিস। জিঙ্কটা এই কিউপ্রিক ক্লোরাইড থেকে ও কপারকে সরিয়ে দিচ্ছে, ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিজে এই জায়গাটা দখল করছে, করে দিয়ে ZnCl2 গঠন করছে এবং কপারটাকে সেই আলাদা বাইরে পাঠিয়ে দিচ্ছে ধাক্কা মেরে। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপিত করে দিচ্ছে, যে কোনো একটা পার্টকে প্রতিস্থাপিত করে দিচ্ছে, দ্যাটস আ প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা তারপরটায় যাই, বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়াটা আমরা কি দেখলাম, যে লাস্টের যেটা বিনিময় বিক্রিয়া, যে দুজন এভাবে বসেছিল, আরো দুজন এলো, দুজনের মধ্যে সিট ইন্টারচেঞ্জ হয়ে গেল, সিট ইন্টারচেঞ্জ হয়ে গিয়ে এরকম দুজন আবার আলাদা আলাদা দুজনের সাথে অন্য দুজনের সাথে বসতে শুরু করলো। এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া, অর্থাৎ আমি একটা মৌলকে দিলাম, তার বিনিময়ে একটা অন্য মৌল নিয়ে নিলাম, এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়ার আমরা উদাহরণ কি পাবো? বিনিময় বিক্রিয়ার যদি আমি উদাহরণ দেখি তাহলে আমরা কি পাবো? বিনিময় বিক্রিয়া ধরো NaCl প্লাস AgNO3 is equal to NaNO3 প্লাস AgCl, এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। দেখো এখানেও দেখো, সোডিয়াম ক্লোরাইড থেকে এই সোডিয়াম একটা
সোডিয়াম পরমাণু এখানে এসে Ag কে হাটিয়ে দিয়ে অর্থাৎ সিলভারকে হাটিয়ে দিয়ে সে নিজে জায়গা দখল করছে, অর্থাৎ NaNO3 গঠন করছে। আবার এই যে সিলভারটা হেঁটে যাচ্ছে, সিলভার কিন্তু কোথাও এদিক ওদিক যাচ্ছে না, ও আলাদা পালাচ্ছে না। ও কি করছে, সিলভারটা কি করছে, সিলভারটা এখান থেকে সে ক্লোরিনের সাথে এসে যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে AgCl তৈরি করে দিচ্ছে। মানে কি দুজনের দেখো স্থান পরিবর্তন করছে। দেখো NaCl ছিল, NaCl এর Clটা Agর সাথে জুড়ে গেল এবং সোডিয়ামটা NO3 এর সাথে যুক্ত হয়ে গেল, মানে NaNO3 প্লাস AgCl হয়ে গেল। এই জিনিসটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া। প্রতিস্থাপন হচ্ছে একটা সরিয়ে দিচ্ছে এখন, আর বিনিময় হচ্ছে এখন সরিয়ে দিয়ে আর অন্য একটা নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে বিনিময়। বিনিময়ের আরেকটা আমরা উদাহরণ দেখি। বিনিময়ের একটা উদাহরণ হচ্ছে ধরো FeSO4 প্লাস BaCl2 বেরি ক্লোরাইডের BaCl2, এটাই তো? হ্যাঁ, ঠিক আছে। তো এটা হয় BaSO4 প্লাস FeCl2, এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। দেখো একদম সমান হিসাবে দেখো, যখন FeSO4, এই FeSO4 এর Fe অর্থাৎ লোহার পার্টটা কি করছে, এ ক্লোরিনের সাথে চলে যাচ্ছে। আবার এই বেরিয়ামটা কি করছে, এ আবার এই SO4 এর সাথে চলে যাচ্ছে, ফলে এই যে BaSO4 তৈরি হয়ে যাচ্ছে। আবার এদিকে আয়রনটা যেহেতু ক্লোরিনের সাথে চলে যাচ্ছে, তো FeCl2 এখানে তৈরি করে দিচ্ছে, অর্থাৎ বিনিময় করে নিচ্ছে নিজেদের মধ্যে যে জায়গাটা রয়েছে সেটা বিনিময় করে নিচ্ছে। সেই জন্য এটা হচ্ছে বিনিময় বিক্রিয়ার উদাহরণ। ওকে, সো আজকের এই দাঁড়াও, আরেকটা রয়েছে। এটার মধ্যে আমি 2-3টে জিনিস দেখাই, বাদবাকিগুলো সব হোমওয়ার্ক থাকবে। এর মধ্যে আমি এটা দেখাই, আচ্ছা আমি করেই দিই সব বরঞ্চ। এটা কি? ফার্স্ট কামন পজ করো, এটা বলো, এটা কি? বলো এটা কি? এটা প্রত্যক্ষ সংযোগ। ZnCuSO4 এইমাত্র দেখালাম, এটা কি? প্রতিস্থাপন। এটা কি? এটা নিজে বলবে, এটা আমি 1 নম্বর দিলাম, এটা নিজে করবে। এটা বলবে এটা কি, এটা বলবে এটা কি, এটা কি? এটা প্রত্যক্ষ সংযোগ। এটা কি? এটা বিয়োজন। এটা কি? বিয়োজন। এটা কি? এটা বলবে 4 নম্বর, এটা বলবে কি? এটা হোমওয়ার্ক রইল। 5 নম্বর এটা কি? এটাও বলবে, হোমওয়ার্ক রইল। 6 হোমওয়ার্ক রইল, 7 হোমওয়ার্ক রইল, 8 হোমওয়ার্ক রইল। এই 8টা হোমওয়ার্ক রইল। এটাও সেম, খাতায় লিখবে, খাতায় লিখে সেটা কি বিক্রিয়া পাশে তীর দিয়ে লিখবে, সেটা কি বিক্রিয়া, ছবি তুলবে, ডিসকাশন হবে, পাঠাবে, আমি সেখানে দেখে নেবো ঠিক হয়েছে না ভুল হয়েছে। তবে যতজন ভিডিওটা দেখছো আমি বলবো ততজন এইটার ট্রাই করো, অ্যাটেম্প্ট করো। এটা ভুল যদি হয় তারপর তো আমি আছি ঠিক করবার জন্য। আরে 2বার ভুল করেই পাঠাও না, কি আছে, ভুল করবার পর তো আমি আছি। আর যদি ঠিক হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আমি একদম গ্যারেন্টি বলছি, যারা যারা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা যারা দেখেছে তারা ভুল করবে না, তারা একদম ঠিক করবে, 100% তারা ঠিক করবে। স্মার্ট পিপল, সায়েন্স ল্যাবে যারা পড়ে তারা স্মার্ট পিপল। ওকে, সো আজকের মতো ক্লাস এটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে ক্লাসটা একটু লেন্থি হলো, কেননা যেহেতু চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা একটু বোঝাতে সময় লাগে, সো ক্লাসটা একটু লেন্থি হলো। ঠিক আছে, যত দ্য মোর দ্য ম্যারিয়ার। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। এই ভিডিওটার যে নোটস, মানে এই যে স্লাইডসগুলো যেগুলো রয়েছে, সেই স্লাইডসগুলোর PDF তোমরা ক্লাস 7 ডিসকাশন হাব গ্রুপটায় পেয়ে যাবে। আধ ঘন্টা বাদে পাবে, এই ভিডিওটা রিলিজ হওয়ার আধ ঘন্টা বাদে পাবে। আর তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকেও বলো যে ওই টেলিগ্রাম চ্যানেল, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা জয়েন করতে। সেই টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের যে ডিসকাশন হাব গ্রুপ রয়েছে সেটা জয়েন করতে, কারণ সেখানেই আমরা এই যাবতীয় হোমওয়ার্ক যা কিছু করি সেগুলো ওখানে আমরা সলভ করি। ওকে, আর আরও একটা জিনিস, যে যদি চ্যানেলটার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, এই চ্যানেলটা থেকে যদি কিছু হেল্প হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার বলছি, ভিডিওটাকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, তাহলে হয়তো তোমার বন্ধুদেরও এই ভিডিওটা থেকে
কিছু একটা উপকার হয়ে যেতে পারে। সো আজকের মতো ক্লাস এটুকুই, আবার তোমাদের সাথে দেখা হবে আবার এর পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।